আমাদের যেটা ক্লাসের টপিক থাকবে অলরেডি এটা কিন্তু আপনাদের হ্যান্ড নোট দেয়াই আছে। আমি যদি দেখি এখানে কোনো এক জায়গায় আপনার দেয়া আছে ভিডিও এডিটিং কোর্স ক্লাস ওয়াইজ ডিসকাশন। এটা ওপেন করলে দেখেন ক্লাস ভিত্তিক যে আপনার আলোচনাগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপর আমি আপনাদের রিকমেন্ডেশন করব প্রত্যেকটা ক্লাসে ছোটোখাটো শর্টকাটগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি চাইলে ইনস্ট্যান্ট খাতার মধ্যে নোট নিতে পারেন, যেটা আপনার জন্য হেল্পফুল হবে। আমি পার্সোনালি বরাবরই বলি আমি হচ্ছে সেলফ লার্নার, নিজে নিজেই কাজ শিখি। তো যখন কাজ শিখি আমি ভিডিও দেখে দেখেই হোক, আমি কিন্তু পাশে খাতা কলম নিয়ে বসতাম, লিখতাম। আমি জানি আমি গুগল ডকে বা ড্রাইভে লিখতে পারি, বাট তাও খাতায় লিখতাম, আবার ডকেও লিখি। তো আমি অনুরোধ করব আপনারা হচ্ছে খাতা কলমে ছোটো ছোটো পয়েন্টগুলো নোট করতে পারেন। আর আমি যে টপিকগুলো দেখাচ্ছি এটা আপনাদের সাথে সাথেই করতে হবে এমনটাও না। আগে দেখেন, বুঝেন। ক্লাসের ভিডিও তো সবার জন্য উন্মুক্ত থাকতেছে, ভিডিও দেখেও আবার রিপিট করতে পারেন। আর হচ্ছে প্রশ্ন করার জন্য আমি যে টপিকে কাজ করতেছি সেই টপিকে ধরে নেন আমি যেমন ফাইল ম্যানেজমেন্ট নিয়েই আপনাদের দেখাচ্ছি। তো ফাইল ম্যানেজমেন্ট নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি ইনস্ট্যান্ট আমাকে সেই প্রশ্নটা করে ফেলতে পারেন আমি যে টপিক নিয়ে আলোচনা করতেছি। আর যদি সেটা অন্য টপিক হয় সেটা আলোচনা শেষে বা ক্লাসের শেষে বলতে পারেন। আর ইনস্ট্যান্ট প্রশ্ন করতে পারেন সেম টপিকে যদি আমি হচ্ছে আলোচনা করি বা সেম টপিকে প্রশ্ন থাকলে। ওকে, এখন আপনাদের দিক থেকে প্রশ্ন হচ্ছে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সবাই কি ইনস্টল করে ফেলছেন? এমন কেউ আছেন ইনস্টল করতে পারেননি? ওকে, ধরে নিলাম সবাই ইনস্টল করে ফেলছেন। আমরা ফার্স্ট ক্লাসের আমাদের যদি আউটলাইনটা দেখি এটা পার হয়ে গেছে, অর্থাৎ সেকেন্ড ক্লাসে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যতগুলো ক্লাস আছে স্পেশালি শুরুর দিকের ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, বিকজ এখানে আপনার হাতে খড়ি বেসিক সফটওয়্যারটা কীভাবে কাজ করে বা এই বিষয়গুলো আপনার আলোচনা করা হয়েছে। সো ফার্স্ট টপিকগুলো খুবই মনোযোগ সহকারে দেখবেন। পরের টপিকগুলো হয়তো আপনি নিজ থেকে বুঝে যেতে পারেন, কিন্তু শুরুর টপিকগুলো খুব মনোযোগ সহকারে দেখা। ওকে, শুরুতে যেটা দেওয়া আছে ফাইল ম্যানেজমেন্ট এবং হচ্ছে নিউ প্রজেক্ট, আমরা ধীরে ধীরে আসতেছি। তো সর্বপ্রথম আপনার যখন সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে আপনি এখানে প্রিমিয়ার প্রো পেয়ে যেতে পারেন, কিংবা অল অ্যাপস থেকে যে কোনোখান থেকে আপনার চলে আসবে। আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আমি উইন্ডোজ 11 ইউজ করতেছি আর এখানে শর্টকাট করে রাখছি, যেহেতু সবসময় ইউজ করি। আমি যে সফটওয়্যারগুলো সবচেয়ে বেশি ইউজ করি সেই হিসাবে ফটোশপ, ইলাস্ট্রেটর বা এগুলো সিরিয়াল করে রেখে দিছি। তো আমরা 2024 ব্যবহার করব। 2024 আমি জাস্ট যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওকে, এটা ওপেন হয়ে গেছে। তো নর্মালিভাবে আপনি যখন অ্যাডোবির কোনো সফটওয়্যার ওপেন করবেন, হতে পারে সেটা প্রিমিয়ার প্রো বা অন্য কিছু, ঠিক এই ধরনের একটা উইন্ডো দেখি। এই উইন্ডোটা আপনি সাম্প্রতিক যে কাজগুলো করছেন সেটার একটা লিস্ট শো করাবে, যেমন রিসেন্ট ওয়ার্ক, এগুলোর একটা লিস্ট দেখাবে। আর আপনারা যেহেতু নতুনভাবে এটা ইনস্টল করছেন তাই কোনো কিছু এটা দেখাবে না হয়। তো আমরা এখন একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। আপনি এখান থেকেও নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। আগের কোনো কাজ করার জন্য যদি প্রজেক্ট ওপেন করতে চান এখান থেকেও ওপেন প্রজেক্ট করতে পারেন। হ্যাঁ, যে কোনোখান থেকেই করা যেতে পারে। তো আমি এখান থেকেই নিউ প্রজেক্ট করতেছি, বা আপনি যদি এটা ভুলে কেটে দেন তাহলেও আপনি এখান থেকে ফাইল থেকে নিউ থেকে দেখেন প্রজেক্ট লেখা আছে। আর শর্টকাট কন্ট্রোল অল্টার এন, এটা দিয়েও আপনি হচ্ছে একটি নতুন প্রজেক্ট ওপেন করতে পারবেন। যারা অলরেডি আফটার ইফেক্ট এই সফটওয়্যারগুলো করে আসছেন, ওই সফটওয়্যারগুলোতে শুরুতে আপনাকে প্রজেক্ট সেভ না করলেও ওখানে অটোমেটেড প্রজেক্ট ক্রিয়েট হয়ে যায়। বাট প্রিমিয়ার প্রোতে আপনাকে মাস্ট বি প্রজেক্ট সেভ করতে হবে বা ওপেন করতে হবে। আমি এখানে একটা নিউ প্রজেক্ট ক্লিক করলেই আমার এখানে প্রজেক্ট নেয়ার অপশনগুলো চলে আসছে। তো এখানে যদি আমি এখন দেখি নতুন একটা প্রজেক্ট নেয়ার জন্য আপনাদের ভার্সন ভেদে এই ইন্টারফেসটা ভিন্ন হতে পারে। যারা মনে হয় 2020 সালের পর থেকে আপনারা ইউজ করতেছেন তারা এই টাইপের একটা ইন্টারফেস দেখতে পারেন। ওকে, তো এখন আমরা আমাদের কাজের এই প্রজেক্টটা সেভ করব। সেভ করার জন্য কিছু নিয়ম আছে, আপনি নিয়মগুলো যদি নাও মানেন তাও আপনি সেভ করতে পারেন।
বাট আমি যে নিয়মগুলো বলতেছি এই নিয়মগুলো যদি ফলো করেন আফটার 1 ইয়ার্স 2 ইয়ার্স 2 বছর পর 3 বছর পর আপনি খুব সহজেই আপনার ফাইলগুলো খুঁজে পাবেন, যেটাকেই আমরা এখানে বলতেছিলাম ফাইল ম্যানেজমেন্ট। এই যে এখান থেকে ফাইল ম্যানেজমেন্ট, নতুন প্রজেক্ট ক্রিয়েট করার আগে সবসময় আমাদের ফাইল ম্যানেজমেন্ট করে রাখাটা জরুরি। যদি আপনি ফাইল ম্যানেজমেন্ট করে না রাখেন তাহলে আপনি বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন। যেমন আপনি একটা 6 মাস পরে আজকে যে কাজটা করলেন বা এই সপ্তাহ ধরে যে কাজটা করলেন, 6 মাস পর যখন আপনি আবার সেই কাজটা ক্লায়েন্ট আপনাকে বলতেছে আর কি, আপনি যার প্রজেক্টটা করতেছেন বা আপনার নিজের প্রজেক্ট কোনো একটা পরিবর্তন করার দরকার, তখন দেখবেন যে আপনার পুরো ফাইলগুলো উলটপালট হয়ে গেছে। তাই আমাদের যেটা করতে হবে, ফাইলগুলো সুন্দর করে সাজাতে হবে। তো একটা প্রজেক্ট ক্রিয়েটের আগে আমরা হচ্ছে একটা শুরুতেই ফোল্ডার ক্রিয়েট করে নিব। আপনি চাইলে এখান থেকেও ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন, আমি নর্মালভাবেই দেখাচ্ছি। আমার ডেস্কটপেই একটা আমি প্রজেক্ট ক্রিয়েট করে নিব। আমি কাজ করার সাথে সাথে আপনাদের এক্সটার্নাল অনেকগুলোই শর্টকাট বলবো যেটা আপনার কাজকে খুবই স্পিড আপ করবে। যেমন আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করার শর্টকাট কি বলেন দেখি, কেউ পারেন কি না? আমরা যদি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে চাই, দেখেন আমরা নর্মালি কি রাইট বাটন তারপর নিউ, এখান থেকে অনেক সময় চলে যায়। বাট আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+Shift+N প্রেস করেন তাহলে দেখেন ইনস্ট্যান্ট আপনি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারতেছেন। এটাও আপনি শর্টকাটের খাতায় লিখে রাখতে পারেন। Ctrl+Shift+N যদি আমরা প্রেস করি ইনস্ট্যান্ট আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এই শর্টকাটগুলো আপনার কাজকে খুবই স্পিড আপ করবে। ওকে, যেখানে ছিলাম আমাদের একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করা। আমরা এখন একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। এখন আপনি যেইটা নিয়ে কাজ করতেছেন, আপনি একটা বিয়ের ভিডিও নিয়ে কাজ করতেছেন, সো ওই ওনার যেটা নাম সেটা দিয়ে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। আপনি একটা ওয়াজ মাহফিলের ভিডিও ক্রিয়েট করতেছেন, সেটা দিয়ে আপনি 150 একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। তবে আমি আজকের যেহেতু আমাদের ক্লাস 2, আমি প্রজেক্টের নাম দিচ্ছি CLA ক্লাস 2। এটার ভেতরে আমি প্রবেশ করার পর কিছু আরও ফোল্ডার তৈরি করব। এই ভেতরের ফোল্ডার তৈরি করাগুলো এক একজন এক এক রকমভাবে করে থাকে, বাট এটার নিয়মটা মেইনলি হচ্ছে আপনি যেন সহজে বুঝতে পারেন কোথায় ফাইলটা রাখছেন। এটাই আমি যেভাবে করি দীর্ঘদিন ধরে এবং এটা আমার কাছে খুবই সহজ মনে হয়, আমাকেও আপনারা অনুসরণ করতে পারেন। শুরুতে আমি এটা প্রজেক্টের ভিতর একটা ফোল্ডার তৈরি করতেছি, একটা প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখানে আমার মেইন প্রজেক্টটা আমরা সেভ করব। এরপরে আপনি এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারেন র্যান্ডার। কেউ এক্সপোর্ট নামে ফোল্ডার তৈরি করে, কেউ র্যান্ডার নামে তৈরি করে, কেউ মুভি নামে তৈরি করে। তো আমাকে র্যান্ডারটাই ভালো লাগে। আচ্ছা, দীর্ঘ সময় চাপার জন্য আসছে। যেমন দেখেন রিনেম করার শর্টকাট হচ্ছে F12, চাপলে আপনি দ্রুত রিনেম করতে পারবেন। আরেকটা শর্টকাট বলে দিলাম, এই শর্টকাটগুলো লিখে রাখতে পারেন। এটার নাম দিলাম আমি র্যান্ডার মানে যেখানে আমরা ফাইলটা MP4 আকারে, নর্মাল ভিডিও আকারে এক্সপোর্ট করব সবশেষে বা র্যান্ডার করব সবশেষে, সেই ফাইলটা আমরা এখানে রাখবো। তাহলে প্রজেক্ট র্যান্ডার। এরপরে আপনি সরাসরি এখানেই ক্রিয়েট করতে পারেন অ্যাসেটস মানে সম্পত্তি, এরকমই একটা অর্থ। এটা ক্রিয়েটও করতে পারেন আবার বাইরেও করতে পারেন। ভেতরে এখন আপনার যেই টপিক সেই টপিকগুলো আপনি এখানে ফোল্ডারাইজ করতে পারেন। আমি এখানে এখন একটা ফোল্ডার তৈরি করতেছি ফুটেজ। আমার যতগুলো ফুটেজ আসবে সব ফুটেজগুলো এই ফোল্ডারের ভিতর রাখবো আপনার ভিডিওটা কি তৈরি করার জন্য। ভিডিও এডিটিং যেমনটা বলছিলাম সংজ্ঞাটা, অনেকগুলো ফুটেজ আপনার একসাথে একটা বুনন করে একটা ভিডিও তৈরি করা। তো এখানে যতগুলো ফুটেজ আসবে আপনি রাখতে পারেন। আবার চাইলে আপনি রিনেমও করে রাখতে পারেন। যেমন ফুটেজের মধ্যে থেকে এখন হতে পারে, যেমন ধরে নেন আপনি একটা অনুষ্ঠানের পার্ট করতেছেন, একটা অনুষ্ঠানের জন্য একটা ভিডিও এডিটিং করতেছেন। এটার জন্য সকালবেলার একটা অনুষ্ঠানের পার্ট থাকতে পারে, তারপরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের পার্ট থাকতে পারে। এই যে অনুষ্ঠানগুলোর পার্ট আছে সেগুলো আপনি ফোল্ডারাইজ সাজাইতে পারেন, তাহলে কাজগুলো দ্রুত হয় ফুটেজের ভিতর। তারপরে আমি এখান থেকে ইমেজ যদি থাকে ইমেজেস, লোগো যদি থাকে লোগো, মিউজিক যদি থাকে মিউজিক, এভাবে যতগুলো ফোল্ডার আপনি নতুন ফাইলস আসতেই থাকবে সেভাবে আপনাকে ফোল্ডারগুলো ক্রিয়েট করতেই থাকতে হবে। ওকে, তো ফাইল এই টাইপের ফোল্ডার করার বিষয়টা কি আমরা ক্লিয়ার? আমাকে একটু উত্তর করবেন, নাহলে আমি কিভাবে বুঝবো যে আসলে আপনারা বুঝতেছেন কিনা। কথা বলতে হবে তো। ওকে, না বুঝলেও বলবেন যে বুঝিনি, আমি আবার রিপিট করব, আমাকে উত্তর করিয়েন। এভাবে না সাজালে আপনি পরবর্তীতে হুট করে দেখবেন যে আপনার
প্রজেক্ট ফাইল আর ওপেন হচ্ছে না। চলেন আমরা এটা একটা ফাইল হিসেবে সাজায় ফেলছি, এবার প্রজেক্টটা আমরা ক্রিয়েট করে ফেলি। তো শুরুতেই আমরা প্রজেক্টের নাম দিয়ে দিই, অর্থাৎ যে টপিক নিয়ে আপনি কাজ করতেছেন। আজকে আমি ক্লাস 2 নিয়ে আলোচনা করতেছি, সো সিএলএ ক্লাস 2 নামে আমি আজকে প্রজেক্ট দিয়ে দিলাম। প্রজেক্টটা আমাদের সেভ করতে হবে, এখান থেকে লোকেশন দেখিয়ে দেন। ঠিক লোকেশন দেখিয়ে দিব কোথায়, একটু আগে আমরা যে ফোল্ডারগুলো তৈরি করবেন ক্লাস 2, এই যে প্রজেক্টের ভেতরে আমি এটাকে সেভ করলাম, এখান থেকে ক্লাস 2 আকারে চলে আসলো। এবার দেখেন এখানে কিছু ডিফল্ট ভিডিও আপনাকে দিয়ে দিছে আপনার প্রিমিয়ার প্রো কর্তৃক, আপডেট ভার্সনগুলোতেই শুধু আপনি এটা পাবেন। মনোযোগ সহকারে দেখেন, কিন্তু অনেকগুলো টপিক আসতেছে। এই ভিডিওগুলো যদি আপনার মনে হয় যে আপনার কাজের জন্য প্রয়োজন, তাহলে আপনি এভাবে মার্ক করে করে নিতে পারেন। তো আমি এই ভিডিওগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি না, তাই এগুলোকে আমি আলাদা করে মার্ক করতেছি না। আপনি চাইলে নিতে পারেন, কিছু কিছু আপনার স্যাম্পল ভিডিও এখান থেকে দিয়ে দেওয়া আছে। এছাড়াও আপনি কাজ করার সময়ই ভিডিও ইম্পোর্ট করতে পারেন। যেমনটা দেখেন এ পাশ থেকে আপনার হোম, এই যে ডেস্কটপ, আপনার হার্ড ডিস্কটা কিন্তু শো করাচ্ছে। আপনি এখান থেকেই আপনি সরাসরি আপনার ফাইলগুলো ইম্পোর্ট করতে পারেন। বাট আমি আপনাকে আপাতত ফাইল এখান থেকে ইম্পোর্ট করার রিকমেন্ডেশন করতেছি না। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখনই করতে পারেন, বা এখনও করতে, বাট আপাতত রিকমেন্ডেশন করতেছি না বিগিনার হিসাবে। এ পাশে অনেকগুলো অপশন আছে, এগুলো যদি এখন বলতে চাই আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তো এখানে ক্রিয়েট নিউ সিকোয়েন্স, এটা আপনাদের অন থাকতে পারে, এটা আপনি অফ করে দিয়েন আপাতত। সিকোয়েন্স জিনিসটা কি আমরা আগে বুঝি, তারপর করব। তো এখন যদি আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি, তাহলে আমার একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমার একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এতদূর পর্যন্ত আমরা এখন কাজ তো করতে পারবো। আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে ফেলছি। জি, করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন এখানে আমরা তেমন কিছুই দেখতেছি না, এগুলোর আমার কোনো কিছু আসতেছে না, বিকজ আমাকে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে, একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে সিকোয়েন্স জিনিসটা আসলে কি। আমি একটু ডিটেলসেই যাচ্ছি। যেমন আপনি যদি চিন্তা করেন, যেমন আমাদের ভিডিওগুলোকে যদি আপনি গাড়ি হিসাবে চিন্তা করেন, এক একটা ভিডিও আপনার এক একটা গাড়ি, বাস, কার এরকম চিন্তা করেন, এগুলো চলার জন্য যে রাস্তাটা প্রয়োজন, সেই রাস্তাটাকেই আপনার সিকোয়েন্স বলা হচ্ছে। সহজ উদাহরণ। ওকে, তো এখন আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে আপনি কি টাইপের ভিডিও তৈরি করতেছেন, কার জন্য ভিডিও তৈরি করতেছেন, সেই অনুযায়ী আপনাকে সিকোয়েন্স তৈরি করতে হবে। তো এখন আপনি ইউটিউবের জন্য তো একটা শর্টস ভিডিও তৈরি করতে পারেন, পারেন না? হ্যাঁ পারেন। যেমন এখানে আসি, আমি ইউটিউবেই চলে যাই। ইউটিউবের জন্য আপনি একটা শর্টস ভিডিও তৈরি করতে পারেন। আমি যদি দেখি এই যে এখানে যেটা আসতেছে, I just bought 1,000 Samsung phones and I'm going to be এই যে ইউটিউবের জন্য আপনি একটা শর্টস ভিডিও তৈরি করতে পারেন। এই টাইপের যখন শর্টস ভিডিও তৈরি করবেন, তখন আপনার সিকোয়েন্স সেটিংটা হবে আরেক রকম। যখন আপনি আবার নর্মাল ইউটিউব ভিডিওগুলো তৈরি করবেন, যেমন मई 2014 के बाद अचानक से डंका बजा। তখন আপনার সিকোয়েন্স সেটিংগুলো আরেক রকম হবে। আবার যদি আপনি ফেসবুকের জন্য 1:1 টাইপের ভিডিওগুলো তৈরি করেন, তখন আপনার সিকোয়েন্স সেটিংটা আরেক রকমের হবে। আমি কিন্তু অনেক ডিটেলসে যাচ্ছি, এগুলো জেনে রাখলে আপনি খুব অ্যাডভান্স লেভেলের কাজগুলো যেতে পারবেন। সচরাচর এত ডিটেলসে মানুষ যায় না। তো আমরা কি টাইপের ভিডিও তৈরি করব, এটা আপনাকে নির্ভর করতে হবে। এখন দেখেন ভিডিওর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, যেমন এইচডি ভিডিও, এসডি ভিডিও, ফুল এইচডি ভিডিও, 2K ভিডিও, 4K ভিডিও, 8K ভিডিও। তো ফুল এইচডি ভিডিও কি জিনিস কে বলতে পারবেন? যে কেউ বলেন, কেউ বলতে পারবেন এটা ফুল এইচডি ভিডিও? কিন্তু হাজার আছে হ্যাঁ ভিডিওটা। হ্যাঁ, অর্ণব দাস ভাই যেমনটা বললেন এটা। আমি কিন্তু অনেক গভীরে যাচ্ছি। এটার কারণ হচ্ছে কি, আমরা যখন নর্মালি কোনো ভিডিও প্লেয়ারে ভিডিও দেখি, দেখেন আপনাদেরকেই দেখাই, আমরা তো কোনো না কোনো নর্মালি ভিডিও প্লেয়ারে ভিডিও দেখি, তাই না? প্রত্যেকটা ভিডিওর কিন্তু সাইজ আছে। আমি যদি আসি, আপনাদের যদি মনে হয় আজকের ক্লাসটা অনেকগুলো হয়ে গেছে, তো আমরা ওখানেই শেষ করব, এক্সট্রা চাপ নিব না। মেইন কথা হচ্ছে আমাদের বুঝতে হবে। আমার পিসি থেকে কিছু ভিডিও প্লে করি, চলেন। যেমন আমি এখান থেকে এই মিউজিকটা প্লে করতেছি, এখান থেকে এই মিউজিকটা প্লে করব।
তার আগে রাইট বাটন ক্লিক করে আমি যদি প্রপার্টিসে যাই, যদি ডিটেলসে আসি, দেখেন এটার সাইজ হচ্ছে কি 1920x1080। এটাকে বলা হচ্ছে ফুল এইচডি ভিডিও, ওকে। এবং এটার রেশিও হচ্ছে 16:9। একইভাবে অন্য একটা যদি ভিডিও দেখি এখানকার, যেমন এই ভিডিওটা, এটার যদি আমি প্রপার্টিসে যাই ডিটেলসে, এটা দেখেন এটার লেন্থটা সরাসরি আসতেছে না, আরেকটা দেখি, আচ্ছা এটা নিচ্ছে না, তো আমি অন্যভাবে দেখতেছি। আমি একটা, যে আপনি যদি পড প্লেয়ার ইউজ করেন, এটার মধ্যে ট্যাব প্রেস করেন তাহলেও ইনফরমেশনগুলো আসবে। যেমন এটাতে দেয়া আছে 3840, এই যে এখানে 3840x2160, এই সাইজটাকে বলা হয় 4K। তো এটার লিস্টটা আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের, বড় করে দিই একটু। সাধারণত এইচডি এটার সাইজটা হচ্ছে 1280x720, যেটাকে বলা হয় ফুল এইচডি। এটা হচ্ছে 1920x1080, যেটাকে বলা হচ্ছে 2K। যদি দেখি এটা হচ্ছে 2560, এটা একটু ভুলে গেছি, আমি একটু দেখিনি। 2K রেজুলেশন লিখে সার্চ করলে চলে আসবে। আমরা যদি দেখি 2K, যে 2560x1440, এই যে এখানে চলে আসছে। যেটাই পারবেন না ইনস্ট্যান্ট দিলে হয়ে যাচ্ছে 1440। এরপর যদি আসি, আমি যেটার পরে যে ভার্সনটা আসে সেটা দেখাচ্ছি 4K। এটা হচ্ছে 3840x2160। তো এই যে এগুলো হচ্ছে সাইজ। তো বর্তমান সময়ে সবচেয়ে বেশি কোনটা চলতেছে? ফুল এইচডি ভিডিওটা সবচেয়ে বেশি চলতেছে। আমি যদি এটাকে মার্ক করি, এখান থেকে ফুল এইচডি ভিডিওটা সব থেকে বেশি চলতেছে। তো চলেন ইউটিউবে ব্যাক যাই। তো এখানে ধ্রুবরাটি যে ভিডিওটা তৈরি করছে, আমরা যদি দেখি এটার সাইজ, मई 2000 এই যে এখান থেকে দেখেন, আমরা যে কোয়ালিটি অন করে দিই, ইনারটা দেখেন 1080 দেয়া আছে। এর অর্থ হচ্ছে এটা হচ্ছে আমার এই 1080, ওকে। তার মানে ওনার ভিডিওটা তৈরি করছে উনি ফুল এইচডিতে। এবার যদি আপনি আবার অন্য কারো একটা ভিডিও দেখেন, জাস্ট 4K ভিডিও লিখে যদি আমি সার্চ করি, দেখবেন অনেকগুলো 4K ভিডিও পেয়ে যাবেন আমার এটাতে। এবার দেখেন এটা আপনি বিভিন্নভাবে চালাতে পারছেন। এই যে 720 আমি দুপাশে করে দিই, এখান থেকে যেটা আমরা 720 দেখতেছি, এখানকার এই 720, 1080 হচ্ছে ফুল এইচডি, 2K হচ্ছে এই যে 1440, আর 4K হচ্ছে 3840। ইউটিউবের এই কোয়ালিটিটা হয়তো অনেক দিন ধরেই আপনারা দেখছেন, অর্থটা আসলে বুঝেননি। এখন যেটার যত উপরে যাবেন সেই ভিডিওটা তত বেশি কোয়ালিটিফুল। সেই রেজলিউশন নিয়ে কাজ করতে হলে আপনাকে তত বেশি হাই কনফিগারেশনের পিসি থাকতে হবে, ওকে। আর নর্মালিভাবে আমরা হচ্ছে ফুল এইচডিটাই এখনও খুব বহুল ব্যবহৃত হচ্ছে, যেটা আমি ইয়েলো মার্ক করছি। এই হচ্ছে ফুল এইচডি। আবার ভিডিওর মধ্যে রেশিও আছে। এখানে যে আমরা ভিডিওটা দেখতেছি, আমার কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। এই ভিডিওটার অনুপাত আছে, এই ভিডিওটার অনুপাত হচ্ছে 16:9, এই ভিডিওটার অনুপাত। আবার যখন আপনি একটা শর্ট ভিডিও প্লে করতেছেন, আমি যদি একটা শর্ট ভিডিও প্লে I just করি, paid 14 grand for this. এটার অনুপাত হচ্ছে 9:16, বিকজ 16:9 কোনটা বলা হচ্ছে, এটা যদি 9:16 দেখি, যেমন আমরা কোনো একটা টেবিল যদি আমরা মাপি, ঠিক সেম জিনিস। এটার এপাশে হচ্ছে 9, এপাশে হচ্ছে 16, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 16। আর আরেকটা ভিডিও যেমন আমরা এগুলো দেখলাম, এটা যদি দেখেন, এটার এপাশে হচ্ছে 16, এপাশে হচ্ছে 9, এটাই। তো এখন আপনার ক্লায়েন্ট কোন টাইপের ভিডিও চাচ্ছে সেটা আপনাকে জানতে হবে। তো ধরে নিলাম আপনার ক্লায়েন্ট চাচ্ছে আপনার কাছে ফুল এইচডি ভিডিও, ধরে নিলাম। তো আমরা এখন একটা ফুল এইচডি দিয়ে সিকোয়েন্স ক্রিয়েট করব। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে আমাকে 4K ভিডিও লাগবে, তো আপনাকে 4K আকারের সিকোয়েন্সটা ক্রিয়েট করতে হবে। 2K হলে 2K, যদি বলে 4K আমাকে হরিজন্টাল টাইপের ভার্টিক্যাল ভিডিও লাগবে, তো 9:16 লাগবে। যদি আপনাকে যে রেশিও অনুযায়ী বলতেছে, সেই রেশিও অনুযায়ী আপনাকে সিকোয়েন্সটা ক্রিয়েট করতে হবে। চলেন তাহলে আমরা সিকোয়েন্সটা ক্রিয়েট করার ক্ষেত্রে চলে যাই। সিকোয়েন্সটা অনেকগুলো বিষয় আছে আসলে। আমরা যখন একটা নতুন সিকোয়েন্স ক্রিয়েট করব,
আপনাদের উইন্ডোটা যেমন আসবে আমি তেমন করে নিই, আমি দ্রুত কাজ করার জন্য কিছু মডিফাই করছি, কিন্তু আপনারা যেমনটা পাবেন তেমনটাই আমি এখানে নিয়ে নিই। নর্মালিভাবে আপনাদের প্যানেলটা দেখতে এরকম থাকবে। ঠিক এই জায়গায় দেখেন লেখা আছে প্রজেক্ট। আমরা যে প্রজেক্টের নাম দিছি ক্লাস 2, এই জন্য +2। এই জায়গায় দেখেন একটা নিউ বাটন ক্রিয়েট করার অপশন আছে। এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে দেখেন লেখা আছে সিকোয়েন্স। ওকে, এখান থেকেও সিকোয়েন্স ক্রিয়েট করা যেতে পারে। ঠিক এটার উপর রাইট বাটন ক্লিক করেও দেখেন নিউ আইটেম সিকোয়েন্স, এখান থেকেও সিকোয়েন্স ক্রিয়েট করা যেতে পারে। আবার উপরেও লেখা আছে সিকোয়েন্স, এখানে আছে কি না, নাই। তো এখান থেকে আমরা সিকোয়েন্সটা ক্রিয়েট করে নিই। এখানে আমি সিকোয়েন্সে ক্লিক করলে সিকোয়েন্সের অপশন চলে আসতেছে। এখন আপনাকে বলতেছে আপনি কিসের জন্য কী টাইপের ভিডিও করতে চান। তো এই পাশে যেগুলো আছে এগুলোকে বলা হয় প্রিসেট। প্রিসেট জিনিসটা কি, পূর্বে থেকে রেডি করা বা পূর্ব থেকে আপনাকে আগেই রেডি করে দিছে। যেমন আপনি কি লম্বাটে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, 16:9 ভিডিও তৈরি করতে চাচ্ছেন, 4K ভিডিও তৈরি করতে চাচ্ছেন, সব কিছু রেডি করে দেয়া আছে। আপনি শুধু এই যেমন সোশ্যাল মিডিয়ার ভিডিও তৈরি করতে যাচ্ছেন, এই যে 9:16, একটু আগে আপনাদের বললাম না, এই যে দেখেন 9:16, এটা দিয়ে আমি যদি জাস্ট ক্রিয়েট দিয়ে দিই আমাদের সিকোয়েন্স রেডি হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার জন্য। যেমন ইউটিউবও এক ধরনের সোশ্যাল মিডিয়া ভিডিও প্ল্যাটফর্ম। তো আপনি ইউটিউবের জন্য যদি এখন এই ভিডিওটা তৈরি করতে চান, ওই যে ভার্টিক্যাল ভিডিও, শর্টস ভিডিও যেটা দেখলাম, তাহলে আমি যদি এই যে সোশ্যালের এখানে এসে এটাতে দিয়ে ক্লিক দিই আমার জাস্ট রেডি হয়ে যাবে। ওকে, এখন যদি আপনি এবার নর্মালি এইচডি ভিডিও তৈরি করতে চান তাহলে এখন দেখেন এই যে এইচডি, এই যে লেখা আছে এইচডি 20 FPS, তাহলে দেখেন এই জায়গায় একটু ডিটেলস দেওয়া আছে, এই যে 1920x1080। তাহলে আমি যদি এখানে ক্রিয়েট দিই তাহলে আমি এটা ইনস্ট্যান্ট সেটিংয়ে একটা ক্রিয়েট হয়ে যাবে। আর যদি চান যে আমি ম্যানুয়ালিভাবে কাজ করব, আমি আমার মতো করে সাজাবো, তাহলে আপনি এখান থেকে সেটিং থেকে আপনি পুরোটাই চেঞ্জ করতে পারতেছেন। আপনি 1920-এর জায়গায় যদি অন্য সাইজ প্রয়োজন হয় অন্য দিতে পারেন, যেমনটা প্রয়োজন হয় আপনি সেই হিসাবেই করতে পারেন। তো এই বিষয়গুলোতে আমরা ধীরে ধীরে আসবো, বাট এখন যদি বলি অলরেডি আপনাদের মনে হয় ব্রেন্ডের মধ্যে একটা প্রেশার চলে আসছে, এই জন্য আমি এতটা ডিটেলসে যাব না। এখান থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা দেখাচ্ছি। যেমন এখান থেকে দেখেন লেখা আছে এইচডি 1080 25 FPS, এটাতে 50 FPS, আবার এটাতে দেওয়া আছে 30 FPS। তাহলে FPS এর মানে কি? FPS এর পূর্ণরূপ হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। আমরা যদি দেখি FPS এর অর্থ হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। এটার অর্থ হচ্ছে একটা ভিডিও আসলে কিভাবে তৈরি হয়। একটা ভিডিও তৈরি হয় অনেকগুলো ইমেজের সমন্বয়ে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন ক্যামেরার মধ্যে আপনি ইনস্ট্যান্ট বারবার আপনার ক্যামেরার ছবি তুলতেই থাকেন, এরপর ছবিগুলো যদি দ্রুত পরিবর্তন করেন দেখবেন যে অলরেডি একটা ভিডিওর মতো লাগতেছে। তো যখন আমরা ভিডিও করি তখন ক্যামেরা কি করে বা আপনার ফোনটা কি করে, বারবার ছবি তুলতেই থাকে। আমরা যখন একটা ভিডিও দিয়ে দিই সে অটোমেটেড বারবার ছবি তুলতেই থাকে। এই যে ছবি তুলতেছে এটাই হচ্ছে FPS। নর্মালি আপনার ফোনেই দেখবেন যে কত FPS এ ভিডিও করবেন এটার একটা সেটিং আছে। আপনি যদি 30 FPS এ ভিডিও করতে চান, 60 FPS এ ভিডিও করতে চান, সেটার একটা সেটিং আপনি পেয়ে যাবেন। যেমন আমি এই মিউজিকটাই প্লে করতেছি, হার্ড ডিস্ক থেকে এটা একটু লোডিং নিচ্ছে। তো এইটার ভিডিও যদি আমি FPS রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাই, এখান থেকেই দেখতে পাবেন ডিটেলসে। এই যে দেখেন FPS 25, অর্থাৎ প্রতি সেকেন্ডে এখানে 25টা ছবি ইউজ করা হয়েছে, প্রতি সেকেন্ডে 25টা ইমেজ ইউজ করা হয়েছে। যদি আপনার আবার লেখা থাকে 60 FPS, তার মানে প্রতি সেকেন্ডে আপনার 60টা ইমেজ ব্যবহার করা হয়েছে। নর্মালভাবে যত বেশি FPS হবে ভিডিওটা তত স্মুথ হবে, তার সাথে সাথে পিসি এবং ডিভাইসেও আপনার চাপ পড়বে। এখন আবার প্রশ্ন হতে পারে যে আমরা কখন কত FPS ইউজ করব, সেটার জন্য চলে যান আপনি আপনাদের ক্লাস ওয়াইজ ডিসকাশন, এটাতে চলে আসেন। এই জায়গায় দেখেন যে লেখা আছে কখন আমরা কত FPS ইউজ করব। যেমন স্টপ মোশন, সাধারণত আপনি যদি হচ্ছে স্টপ মোশন ভিডিও লিখে সার্চ করিয়েন পেয়ে যাবেন। এটা হচ্ছে ক্যামেরা দিয়ে নর্মালি তুলে কাজ করা হয়, ওটাতে 16 FPS ইউজ হয়, NTSC-তে 23, ফিল্মে 25, সোশ্যাল মিডিয়াতে 25, SD ভিডিওতে এত, ইউটিউবে সাধারণত 30, ইউটিউবের থেকেও বেশিও ইউজ করা হয়।
তারপর যদি আপনি স্মুথ স্লো মোশন টাইপের ভিডিও ইউজ করতে চান তাহলে 30, 60, 120 FPS ইউজ করা হয়। যেমন আমি এখানে 4K, আবার যদি লিখি যে হচ্ছে 60 FPS, এবার দেখেন আপনাকে 60 FPS এর ভিডিও দেখাবে। আমার 4K তো আসছেই, এটার পাশে দেখেন লেখা আছে 60 ছোট্ট করে লেখা আছে, দেখতে পাচ্ছেন না? তার মানে প্রতি সেকেন্ডে আপনার 60টা করে ইমেজ ডেলিভারি দিবে আপনাকে। আবার আগের যে নর্মাল ভিডিওটা ছিল, আমি যদি ব্যাক করি, শুধুমাত্র 4K দিই, এইগুলো আপনার নর্মালি 30 FPS বা 25 FPS হয়। এটাও 60 FPS, এটা 30 FPS। এটাতে যদি আসি, এগুলোর পিছনে সাধারণত এটা লেখা থাকে না। যদি অনেক হাই কোয়ালিটির অনেক বেশি FPS হয় তাহলে এটা পিছনে লেখা থাকে, আর যদি 25 বা 30 FPS হয় তাহলে ওটা লেখা থাকে না। তো এখন কখন কোনটা FPS ইউজ করবো এখানে বলা হয়েছে। নর্মালিভাবে আপনি 30 FPS বা 25 ইউজ করতে পারেন সোশ্যাল মিডিয়ার জন্য। তো এই ছিল FPS। তো আমি একটা নর্মালভাবেই ভিডিও তৈরি করব। আমি এখানে 30 FPS এর নিলাম, এই যে চলে আসছে 1920x1080 চলে আসছে। সিকোয়েন্সের একটা নাম দিয়ে দেন, এটা আপনার একটা গ্রুপের মতো। আমি এখানে এটার নাম দিচ্ছি CLA ক্লাস 02। এটা যদি ক্রিয়েট করি তাহলে আমার এবার রিয়েল যে একটা আপনার প্রিমিয়ার প্রো দেখতে কী ধরনের সেই সিনটা আপনি দেখতে পাচ্ছেন। তো এতক্ষণ ধরে আমি যেটা বললাম সেটা হচ্ছে সিকোয়েন্স সম্পর্কে। আসলে আমি সিকোয়েন্স সম্পর্কে এত সময় দিলাম কেন? জাস্ট ক্লিক করবেন আর সিকোয়েন্স তৈরি করবেন, আমি এটা বলে যাইতে পারতাম। সিকোয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করার জন্য। তো সিকোয়েন্স নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আপনাকে যদি বলা হয় এখন আমাকে একটা হচ্ছে ফেসবুকের রিল ভিডিও তৈরি করে দেন, আমি আপনার ক্লায়েন্ট, অর্থাৎ আপনার কাছ থেকে আমি একটা বলতেছি যে আমাকে একটা ফেসবুকের জন্য রিল ভিডিও তৈরি করে দেন। এই যে এখানকার যেমন বিভিন্ন রকম রিলসগুলো দিছে, তো এখন আপনি কত বাই কত সাইজ নেবেন যে কেউ বলেন আমাকে। 24। আচ্ছা, FPS কত বললেন? 30 বলছিলাম। আচ্ছা, আর হচ্ছে আমাদের রেজুলেশনটা কত নিব? 1080p। হ্যাঁ, না 1080p বা কত বাই কত গুণন নিব? 1920x1080। না, এটা না, 9:16। হ্যাঁ 9:16 হবে, তাহলে এটা উল্টে যাবে। তাহলে 1080 ইন্টু 1920, তাহলে 9 হচ্ছে এটা, আর এটা হচ্ছে আই থিঙ্ক মোটামুটি ভাই ক্লিয়ার। এটা উল্টে যাচ্ছে ভিডিওটা, বিকজ এটা লম্বাটে ভিডিও, যেটাকে আমরা ভার্টিক্যাল ভিডিও বলতেছি, এটা কিন্তু উল্টে যাচ্ছে। আরও সহজ উপায় হয়, আমরা যদি এখানে ইউটিউবে এখন গুগলে সার্চ করি, আপনার যদি আইডিয়াটা না আসে, ফেসবুক রিল সাইজ 2024 দিই, এখানে আপনাকে সাইজ দেখিয়ে দিবে। তো এই যে কত আসছে, 9:16 চলে আসছে। আরও যদি ভিতরে ঢুকেন তাহলে এখান থেকে কিন্তু সাইজগুলো দিয়ে দিছে, আপনি যেটা চলে আসবেন। আমরা যদি এই যেখানে আসি, এই যে এই সাইজগুলো ইউজ করতে পারবেন। মূলত এটা রেশিওটা বলে, রেশিওটা আপনি আবার 4K-তেও নিতে পারেন। আপনি যদি 9:16 নেন, এটা কি আমরা ইউজ করতে পারবো না? হ্যাঁ, আমরা এটাও ইউজ করতে পারবো। এটাও 9:16 যদি করি আমরা, এটা 2160 ইন্টু 3840 হয়ে যাবে, 3840 সেম রেশিওটা। তো আমরা সরাসরি সার্চ করেও কিন্তু পেয়ে যাচ্ছি, আমাকে ফেসবুক বলতেছে 9:16 রেশিও আমাকে নিতে হবে। সো এখন যদি বলা হয় আপনাকে হচ্ছে আমাকে একটা ফেসবুকের জন্য হচ্ছে ইনস্ট্যান্ট, আমরা কোনো একটা জায়গায় আবার ছোট্ট করে একটা স্কোয়ার ভিডিও দেখি, যাকে নিয়ে আগের ব্যাচে আমার স্টুডেন্ট ছিল, যে এই যে দেখেন এখানে একটা স্কোয়ার ভিডিও তৈরি করছে, সেগুলো হচ্ছে 1:1। তো ক্লায়েন্ট যদি আপনাকে বলে এখন আমার একটা টিকটক ভিডিওর জন্য করে দেন, তো টিকটক ভিডিওর রেজুলেশন কত, আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে এটা সাইজটা চলে আসবে। ঠিক আছে, আমি সিকোয়েন্স বাদ দিলাম। এখন আমি এবার প্রিমিয়ার প্রোতে চলে আসি। প্রিমিয়ার প্রোতে এটা হচ্ছে আপনার ইন্টারফেস। এই ইন্টারফেসে আপনি আপনার মতো করে এটাকে তৈরি করে নিতে পারেন, আপনি আপনার নিজের মতো করে এই ইন্টারফেসটাকে তৈরি করে নিতে পারেন আপনার কাজের যেভাবে সুবিধা হয়।
আমিও আমার কাজের মতো করে সুবিধা মতো তৈরি করে নিছি। তো আমি যেটা ইউজ করি আপনারা সেটা ইউজ করতে পারেন, আবার চাইলে নিজের মতো করেও তৈরি করতে পারেন। যেমন ধরেন আপনি এখন কালার নিয়ে কাজ করবেন, দেখেন উইন্ডো থেকে এখানে লেখা আছে ওয়ার্ক স্পেস, এখানে বিভিন্ন স্টাইলে ডিজাইন করে দেওয়া আছে। আপনি অডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন, অডিও এডিটিং করতে চাচ্ছেন, যখন আপনি অডিওতে ক্লিক করবেন তখন অডিও এডিটিংয়ের কাজ করার জন্য আমার যেভাবে সাজালে ভালো হবে সেভাবে আপনাকে এটা রেডি করে দিবে। আপনি কালার নিয়ে যখন কাজ করবেন তো কোনো এক জায়গায় দেখেন কালার লেখা আছে, এডিটিং লেখা আছে, ইফেক্ট লেখা আছে, লার্নিং লেখা আছে। তো আপনি যখন যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তখন সেটাতে যদি ক্লিক দেন প্রিমিয়ার প্রো নিচ থেকেই আপনাকে রেডি করে দিবে। আমি কালার নিয়ে কাজ করতে চাচ্ছি, কালারে যখন ক্লিক করতেছি এবার দেখেন কালারের যে যে অপশনগুলো দরকার এই যে এই পাশে সেগুলো কিন্তু আমার চলে আসছে। এভাবে আপনি সেটিংগুলো করতে পারেন বা আপনি নিজের মতো সাজাতে পারেন। এবার দেখেন আপনি যদি অল প্যানেলসে ক্লিক করেন, এখান থেকে অল প্যানেলস কই আছে দেখি, ওই যে যেমন ভার্টিক্যাল ভিডিও নিয়ে যে একটা নতুন অপশন নিয়ে আসছে ভার্টিক্যাল, তো আপনি যদি ভার্টিক্যাল ভিডিও নিয়ে কাজ করতে চান এই যে ভিডিওটা দেখেন এক পাশে দিয়ে দিছে, তাহলে এটা লম্বাটে হবে, তাহলে আপনি ভার্টিক্যাল ভিডিও নিয়েও কাজ করতে পারেন, যখন যেরকম প্রয়োজন সেই অনুযায়ী তৈরি করে দিচ্ছে আপনাকে। এটাকে আপনি নিজের মতো করতে পারেন। আমি আমার মতো করে নিজের মতো করে যেভাবে করি অল প্যানেলস এখান থেকেও আমি নিজের মতো করে করি। তো আমি আপনাদের বেসিক একটা পরিচয় করাই দিই এখানকার কোনটাকে কি বলা হয়ে থাকে। নর্মালি দেখেন উপর থেকে ইম্পোর্ট, এডিট, এক্সপোর্ট এই তিনটা জিনিস লেখা আছে। আপনি যদি ভিডিও ইম্পোর্ট করতে চান তাহলে ইম্পোর্টে নিয়ে চলে যাবে, এই জায়গায় আমরা এডিট করব, এডিট করা যখন শেষ হবে ভিডিওটাকে এক্সপোর্ট করব বা রেন্ডার করব। আমরা এডিটের মধ্যে আছি। এডিটের মধ্যে আমরা এখানে অনেকগুলো প্যানেল দেখতে পাচ্ছি, অনেকগুলো প্যানেল। এতগুলো প্যানেল আমাদের সবসময় দরকার পড়ে না, কয়েকটা প্যানেল সবসময় দরকার পড়ে। তো সর্বপ্রথম দেখেন এখানে দেয়া আছে ক্লাস 2 যেমনটা দেয়া আছে প্রজেক্ট প্যানেল। প্রজেক্ট প্যানেলে কি হয়, প্রজেক্ট প্যানেলে আমরা যে সকল ভিডিও নিয়ে কাজ করব সেই ভিডিওগুলো এখানে থাকে। আমি যদি কোনো ভিডিও ইম্পোর্ট করতে চাই এখানে ডাবল ক্লিক করলেই আপনি যে ভিডিওগুলো নিয়ে কাজ করবেন ওকে করলেই চলে আসবে, এই যেখানে চলে আসছে। এটা হচ্ছে আমার প্রজেক্ট প্যানেল, অর্থাৎ ভিডিও, ইমেজ যা কিছু নিয়ে আপনি কাজ করুন সবগুলো এখানে চলে আসবে। এটাকে বলা হচ্ছে আপনার টুলবার, এটাকে বলা হচ্ছে আপনার টাইমলাইন, উপরের এটাকে বলা হচ্ছে মনিটর, এই পাশের এটাকে, এটা হচ্ছে আপনার মনিটর। তো আমরা এখন যেই ভিডিওটা নিয়ে কাজ করতেছি আমি জাস্ট দেখাচ্ছি, এখানে একটা আমি ভিডিও নিয়ে আসলাম, এগুলো আসতেছি আমি, এই যে ভিডিওটা আমি যত সেকেন্ডে কাজ করতেছি বা যেখানে কাজ করতেছি সেই অংশটুকু আমার এখানে মনিটরে শো করাচ্ছে। যেমন আমি যদি দেখাই এখানে টাইম দেখাচ্ছে, আমি এটা 32 সেকেন্ডে আসি, 32 সেকেন্ডে ভিডিওতে কি আছে সেটা শো করাচ্ছে। 16 সেকেন্ডে আসি, 16 সেকেন্ডে ভিডিওতে কি আছে সেই জিনিসটা আমাকে শো করাচ্ছে। তাহলে এটা মনিটর, এটা হচ্ছে টাইমলাইন। আর এগুলো ঠিক এগুলোর মতোই বিভিন্ন ধরনের প্যানেল, এক এক সময় এক একটা আমাদের দরকার পড়ে, এক এক সময় দরকার পড়ে না। যেমন ইফেক্ট আমাদের দরকার পড়ে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করার জন্য, এসেনশিয়াল গ্রাফিক্স দরকার পড়ে আপনার বিভিন্ন ধরনের গ্রাফিক্স অ্যাড করার জন্য। তো এক একটা আপনার এক এক সময় দরকার পড়ে। আমার যদি ধরে নেন এসেনশিয়ালস গ্রাফিক্সটা এখন দরকার নেই, আমি রাইট বাটন ক্লিক করে এটাকে ক্লোজ করে দিতে পারি। আবার যখন আপনার দরকার পড়বে এখান থেকে উইন্ডো থেকে দেখেন এসেনশিয়াল গ্রাফিক্স যে কোনো এক জায়গায় লিখে আছে, এই যে ক্লিক করলেই আবার এটা চলে আসবে। তাহলে যখন যেটা আপনার প্রয়োজন নেই আপনার জায়গাটা খালি করার জন্য ক্লোজ করতে পারেন, আবার সেটাকে নিয়েও আসতে পারেন। তো এখন এই টাইমলাইনের প্রজেক্ট প্যানেলটা আপনি আপনার মতো কিভাবে সাজাবেন। আমি যেভাবে সাজাই দ্রুত কাজ করার জন্য, সাধারণত এই টাইমলাইনটা আপনি যদি বড় হয় কাজ করতে সুবিধা হয়। আমি যেভাবে সাজাইছি আমার এই প্রজেক্ট প্যানেলটা আমি উপরে দিয়ে দিছি, মিডিয়া ব্রাউজার আমার প্রয়োজন পড়ে না, এটাকে আমি ক্লোজ করে দিলাম, লাইব্রেরিসও দরকার পড়ে না, ক্লোজ করে দিলাম। এখন দেখেন টুলস প্যানেলগুলো একটা কর্নারে চলে আসছে। আর এ পাশ থেকে আমি যদি দেখি এটাকে অডিওটাকে আমি ছোট করে দিলাম, এটা হচ্ছে অডিও প্যানেল, অডিওর লেভেল এখানে শো করাবে। তো এখান থেকে আমার কি কি লাগবে না, মনিটর আমার দরকার আছে, প্রজেক্টটা দিই সবার আগে, আমার যেহেতু দেখেন প্রজেক্ট সবসময় দরকার পড়বে, প্রজেক্টটা সবার আগে দিলাম। কালারটা দরকার লাগবে না, আপাতত অডিও মিক্সিংটা লাগবে না, আমি ধরে নিলাম যেটা লাগবে না। আপনার যেটা যেটা লাগবে না ওইটা আপনি ক্লোজ করে দিতে পারেন।
আবার যখন মনে হবে লাগবে এখান থেকে আবার নিয়ে আসতে পারবেন, এটাও লাগবে না। তাহলে আমি এখানে রাখলাম প্রজেক্ট, ইফেক্ট কন্ট্রোল আর একটা সোর্স মনিটর। এই তিনটা আমাদের অনেক বেশি লাগে, এই তিনটা আমি এখানে রাখলাম। আর এ পাশে এগুলো আপাতত থাকুক, পরে তখন যখন যেটা মনে হবে ক্লোজ করে দেওয়ার ক্লোজ করে দিব। তো এখন কিন্তু আমার আমি যেভাবে একটা প্যানেল ইউজ করি সেভাবে চলে আসছে। তো এই প্যানেলটাকে আপনি আবার চাইলে সেভও করে রাখতে পারেন, যে আপনি সব সময় এই প্যানেলে কাজ করতে অভ্যস্ত বা এটাতে আপনাকে কাজ করতে ভালো লাগে, এটা আপনি সেভ করে রাখতে পারেন। কীভাবে সেভ করবেন? উইন্ডো, ওয়ার্ক স্পেস, এখানে দেখেন সেভ এ নিউ ওয়ার্ক স্পেস, আমি এখানে দিলাম TCA, ট্রিপল ক্লিক একাডেমি। যদি ওকে করি এটা সেভ হয়ে গেছে। এবার দেখেন আমি ওয়ার্ক স্পেস থেকে কালারে চলে গেলাম একরকম। এই যে আমার টাইমলাইনটা অনেক বড় ছিল, আমি যদি ওয়ার্ক স্পেস থেকে TCA-তে যাই, ঠিক আমাদের আগের মতো চলে আসছে। আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। ঠিক আমাকে যেটা ভালো লাগে, আমি আমার নামে একটা সেভ করে নিয়েছি টুটুল নামে, আমাকে এই প্যানেলটা ভালো লাগে। ঠিক আছে, এভাবে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। এই ছিল আমাদের ওয়ার্ক স্পেস। তো আমরা যদি দেখি এখান থেকে আমরা এখন ফাইল ম্যানেজমেন্ট করতে জানি, নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে জানি, নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে জানি, ইউজার ইন্টারফেস সম্পর্কেও জানি, এবং প্যানেলগুলোও কাস্টমাইজ করতে পারি। প্যানেল কাস্টমাইজ করে এই যে মুভ করলাম ইচ্ছা মতো, এটাকেই প্যানেল কাস্টমাইজ বলা হচ্ছে। তো প্রথম লাইনের সবগুলো ফাইল আমরা শিখে ফেলছি কিন্তু এখন। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমি পরের পার্টে চলে যাচ্ছি। পরের পার্টে ফাইল ইম্পোর্ট। ফাইল ইম্পোর্ট বিষয়টা এটা, আমরা যেই ভিডিওগুলো নিয়ে কাজ করব সেটাকেই বলা হচ্ছে ফাইল ইম্পোর্ট। এগুলো এখন আপনার ক্যামেরা থেকে হতে পারে অনলাইন থেকে, যে কোনোখান থেকে আপনার ফাইলগুলো ইম্পোর্ট হয়ে আসতে পারে। এখন ক্যামেরার ফাইল হলে ক্যামেরার ফাইলগুলো কপি করে আপনার পিসিতে নেবেন, বা সরাসরি তারপর আপনি এখানে ফাইলগুলো এখানেই ইম্পোর্ট করতে পারেন। আমার আগের যে ভিডিওগুলো ইম্পোর্ট করা আছে সবগুলো ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। এটা কিন্তু ভিডিও না, আপনাকে আইকন দেখে চিনতে হবে। এই যে এখানে আইকনটা দেখেন লেখা আছে সিকোয়েন্স, এটা সিকোয়েন্স ডিলিট করলে আমার টাইম লাইনও চলে যাবে। সো আমরা যে একটা সিকোয়েন্সটা ক্রিয়েট করলাম সেই সিকোয়েন্সটা। এখন ভিডিও ইম্পোর্ট করব কিভাবে? কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করলেই ভিডিও ইম্পোর্টের অপশন চলে আসবে, কিংবা এই ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলেও ভিডিও ইম্পোর্ট চলে আসবে, কিংবা ফাইল থেকে এখানে দেখেন কোনো এক জায়গায় ইম্পোর্ট লেখা আছে, এখান থেকেও ইম্পোর্ট চলে আসবে। যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। আরও সুবিধা আছে, আপনি যদি এভাবে টেনে এটার উপর ছেড়ে দেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন, তাহলেও আপনার ভিডিও ইম্পোর্ট হয়ে যাবে। আমি যদি এখানে দেখাই, এই যে টেনে যদি এখানে ছেড়ে দিই, তাহলেও ভিডিও ইম্পোর্ট হয়ে যাবে। যেভাবে ইচ্ছা সেভাবেই ইম্পোর্ট করতে পারেন। এটা ডিলিট করে দিচ্ছি আমি। আপাতত ডাবল ক্লিক করে আপনার ভিডিওগুলো যেখানে আছে সেখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারেন। তো তার আগে মাথায় রাখতে হবে, এই যে এখান থেকে আমার ফুটেজগুলো আপনি চাইলে সরাসরি এখান থেকে ইম্পোর্ট করতে পারেন, বাট 1 বছর পর বা অনেক দিন পর আপনি যে কোনো সময় ফাইলগুলো মুভ হয়ে গেলে, ডিলিট হয়ে গেলে আপনি ঝামেলায় পড়বেন। তো আপনি যে ফুটেজগুলো নিয়ে কাজ করতেছেন সেটাকে আপনি কাট করে বা কপি করে আপনি আমরা এগুলো সেই জায়গায় রাখবো। এটাকে আমি কপি করে আমার ডেস্কটপে নিয়ে যাচ্ছি। এই যে এই জায়গায় অ্যাসেটস ফুটেজ স্মরণ আছে, আপনার সব ফুটেজগুলো এই জায়গায় এটা কপি করে রাখতে হবে। তাহলে আমি যদি এখানে বাইরে থেকে দেখাই, আমার প্রজেক্ট ফাইলের ক্লাস 2-র ভিতর এই যে ফুটেজের ভিতর আমরা যে ফুটেজগুলো নিয়ে কাজ করতেছি সেই ফুটেজগুলো রেখে দিচ্ছি। এটা কিন্তু আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটর ফাইল না যে এক ফাইল দিলেই হয়ে যাবে। এখানে আপনাকে খুব ভালো ফাইল ম্যানেজমেন্ট জানতে হবে, আদারওয়াইজ কিছুদিন পর আপনার ফাইলটা খুঁজে পাবেন না। তো যে ফুটেজগুলো নিয়ে কাজ করব ঠিক এই ফোল্ডারে রেখে দিছি। ডাবল ক্লিক করলাম, আমার প্রজেক্ট ফাইলে চলে যাচ্ছি, ক্লাস 2 অ্যাসেটস ফুটেজ। যত ইমেজ নিয়ে কাজ করবেন ইমেজের ভিতর, মিউজিক নিয়ে কাজ করবেন এটার ভিতর। ফুটেজের ভিতর আসার পর যে ফুটেজগুলো নিতে চান এভাবে সিলেক্ট করতে পারেন, এভাবে কন্ট্রোল চেপে সিলেক্ট করতে পারেন। আমি সবগুলোই নিতে চাচ্ছি, সবগুলোকে ধরে বা Ctrl+A চাপলেও হবে, ওপেন দিলেই দেখেন সবগুলো এখানে ভিডিওগুলো ইম্পোর্ট হয়ে গেছে। আপনি ভিডিওগুলো চাইলে যে এখান থেকেও প্লে করে দেখতে পারেন যে আমার ভিডিওটা কেমন, এখান থেকেও ভিডিওটা দেখা যেতে পারে। সরি, এখান থেকেও ভিডিওটা প্লে হতে পারে। তো
তো আমরা ভিডিও ইম্পোর্ট করা শিখে ফেললাম। এবার যেমনটা বলছিলাম, আপনার এক একটা ভিডিও যদি আপনার গাড়ি হয়ে থাকে তাহলে সিকোয়েন্স হচ্ছে আমার একটা রাস্তা, ঠিক এই সিকোয়েন্স ক্রিয়েট করলে আমার টাইমলাইন চলে আসে। এটা হচ্ছে আমার টাইমলাইন। এবার টাইমলাইন সম্পর্কে আপনাদের কিছুটা আইডিয়া দিই। টাইমলাইন সম্পর্কে যদি আমরা আইডিয়াতে আসি, দেখেন এই পাশে অনেকগুলো আইকন আছে, ধীরে ধীরে আমরা আসবো মেইন যেগুলো সেটা আইডিয়া দিই। দেখেন এখানে একটা চিকন চিকন লাইন দেওয়া আছে, তার মধ্যে এখানে একটা মোটা লাইন দেওয়া আছে। এটার উপরে লেখা আছে V1, ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3। এগুলোকে বলা হচ্ছে ভিডিও লেয়ার। আর নিচেরগুলো হচ্ছে অডিও লেয়ার, A1, A2, A3, এগুলো হচ্ছে অডিও লেয়ার। তার মানে যখন ভিডিওতে কাজ করবেন তখন V1, 2, 3 এগুলো যে কোনোটার মধ্যেই রাখতে পারবেন। অডিও নিয়ে যখন কাজ করবেন অডিওর যে কোনো লেয়ারের মধ্যেই কাজ করতে পারবেন। তো আমি শুরুতেই এই ভিডিওটা নিয়ে আসতে যাচ্ছি। এই ভিডিওটাকে টেনে আমি যদি এখানে ছেড়ে দিই, দেখেন এই V1-এর মধ্যে চলে আসতেছে। আমি যদি অডিওর মধ্যে নিয়ে যেতে চাই, দেখেন এখানে একটা ক্রস বাটন চলে আসতেছে, বিকজ এটা আমার অডিও না, সো অডিওতে আসতেছে না। সো এটা V1, 2, 3, V4 দিলে চলে আসবে যেখানে রাখতে চান। তো আমি যদি এটাকে টেনে V1-এ রাখলাম, এইবার একটা ওয়ার্নিং আসতেছে। এই ওয়ার্নিংটার আবার অর্থ কী? দেখেন দুইটা অপশন আছে, একটা চ্যান্স সেটিং, সিকোয়েন্স সেটিং, আর একটা আছে কিপ এক্সিটিং সেটিং। এটার অর্থ আসলে কী? এই ভিডিওটা এবং আমরা যে সিকোয়েন্সটা ক্রিয়েট করেছিলাম দুটোর মধ্যে মিল নাই, সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে। প্রত্যেকটা ভিডিও একটা সিকোয়েন্স সেটিংয়ে থাকে, যেমন এটার একটা নির্দিষ্ট FPS আছে, নির্দিষ্ট রেজুলেশন আছে। ওই ভিডিওর রেজুলেশন এবং আমার সিকোয়েন্সের রেজুলেশন সেম না, এটাই ওয়ার্নিং দিচ্ছে। এখন বলতেছে আপনি কি চান ভিডিওটার মতো আপনার সিকোয়েন্সটা হয়ে যাক? এটা হচ্ছে এটা চান্স সিকোয়েন্স সেটিং দিলে আমার সিকোয়েন্স সেটিংটা এই ভিডিওটাতে যে সেটিংটা দেয়া আছে সেই সেটিংয়ে পরিবর্তন হয়ে যাবে। আর যদি দেন কিপ এক্সিটিং সেটিং, তাহলে হচ্ছে আপনার সেটিংটা যেটা ছিল সেটাই থাকবে। তো আমি আমার ভিডিও সেটিংয়ে এটা করতে চাচ্ছি না, আমি যে সেটিংটা করছি সেটাই থাকবে। আর যদি এটা বারবার ওয়ার্নিংটা দেখতে না চান, এটা মার্কটা তুলে দিতে পারেন। আমি তুলতেছি না, এটাকে ওকে করে দিলাম। দেখেন ভিডিওটা আমার ইম্পোর্ট হয়ে গেছে। নর্মালভাবে আমি যদি এখন কিবোর্ড থেকে স্পেস বার প্লে করি, ভিডিও প্লেয়ারের মতো আমার ভিডিওটা এখন প্লে হওয়া শুরু করে দিছে। তার মানে আমার এখানে সময়ের সাথে সাথে এখান থেকে আমি যদি প্লাস বাটন চাপি তাহলে এটা জুম হবে টাইম লাইনটা। তাহলে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ডে কী হচ্ছে পুরো একটা ভিডিও প্লেয়ারের মতো চিন্তা করেন। প্লে করতেছি, তাহলে এই যে একটা ভিডিও প্লেয়ারের মতো আমার ভিডিওটা প্লে হচ্ছে নর্মালভাবে। আবার স্পেস চাপলে আমার এটা থেমে যাচ্ছে। তাহলে সিম্পলভাবে আপনি একটা ভিডিও প্লেয়ারের মতো আপনি এটাকে চিন্তা করতে পারেন। ওকে, এই ছিল আপাতত বেসিক টাইমলাইন। এবার আমি যেটাতে আসব, আমরা এতক্ষণ ধরে এখানে একটা ফুটেজ ইম্পোর্ট করা শিখলাম। এখন আমরা চাইলে একাধিক ফুটেজ ইম্পোর্ট করতে পারি, বা আপনি চাইলে একটা অডিও ইম্পোর্ট করতে পারেন, ভিডিও ইম্পোর্ট করতে পারেন। যেমন এইগুলোতে আমরা সাধারণত আপনার এটা কি থেকে অডিও আছে, যেমন এটা টেনে এরপরে এখানে দিয়ে দিলাম। এবার দেখেন এটাতে কিন্তু দুইটা অপশন আসছে, দেখেন। তার মানে এই ভিডিওটাতে আমি যদি না চাই এটা ডিলিট বাটন চাপলেই ডিলিট হয়ে যাবে। এটাতে দেখেন শুধু ভিডিওর আইকন, তার মানে এটাতে শুধু ভিডিও আছে। এটাতে দেখেন অডিওর আইকন, তার মানে ভিডিও অডিও দুটাই আছে এখানে। আমি যখন টেনে এটাতে ছাড়বো, এবার দেখেন ভিডিও এবং অডিও দুই টাইমলাইনেই কিন্তু চলে যাচ্ছে, দেখছেন দুই জায়গাতেই। এটা যদি আমি এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, আমি যদি এটা এখানে জয়েন করে দিই তাহলে এই ভিডিওটার পর এই ভিডিওটা প্লে হবে। চলেন আমরা শুরু থেকে প্লে করি। এটা প্লে করলাম স্পেস দিয়ে, চলতেছে। আচ্ছা চলুক, 20 সেকেন্ড তো চলুক, আমি আর থামাচ্ছি না। এই ভিডিওটা যখন শেষ হয়ে গেল, দেখেন তখন কি হয়েছে, পরের যে ভিডিওটা আমরা ইম্পোর্ট করছিলাম সেই ভিডিওটা প্লে হয়ে গেছে। 20 সেকেন্ড পর পরের ভিডিওটা প্লে হয়ে গেছে। ওকে, এইভাবে আপনি যতগুলো আপনার প্রয়োজন, যে ভিডিওটা প্রয়োজন
সেই ভিডিওটা আপনি এটার পর থেকে একটার পর একটা এভাবে ইনপুট করতেই থাকতে পারেন। অর্থাৎ যে ভিডিওটা আপনার ডিজাইনের ক্ষেত্রে বা আপনার একটা গল্প তৈরির ক্ষেত্রে প্রয়োজন সেই ভিডিওটা আপনি এভাবে ইনপুট করতেই থাকতে পারেন। তো এই যে এখানে ভিডিওগুলোতে আমার যে অডিওটা দেয়া আছে, এই অডিওটা আমার প্রয়োজন নাই। অডিওটাকে কিভাবে ডিলিট করব আমরা, শুধু আমার ভিডিওটা প্রয়োজন। আমি যদি এখন অডিওটাকে সিলেক্ট করি, দেখেন দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। ডিলিট করে দিলে আমার দুইটাই ডিলিট হয়ে যাচ্ছে। Ctrl Z চাপলে আপনি আবার ব্যাকে চলে আসবেন, তো দুটাই ডিলিট হয়ে যাচ্ছে। আমি ভিডিও এবং অডিওকে সেপারেট করতে যাচ্ছি, যেটাকে বলা হয় লিঙ্ক আনলিঙ্ক। এটা কয়েকভাবে করা যায়, আমি সবগুলো দেখাচ্ছি না আজকে, একটা অপশন দেখাচ্ছি। এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে লেখা আছে আনলিঙ্ক, এটার উপর ক্লিক করলেই এটা এবার দুইটা সেপারেট হয়ে গেছে। অডিও আলাদা হয়ে গেছে, ভিডিও আলাদা হয়ে গেছে। আপনার যেমন এটাকে ধরলে দেখেন এই যে একসঙ্গে দুইটাই মুভ হচ্ছে, বা এই যে এটা আমার দুইটাই মুভ হচ্ছে, বাট এটার ক্ষেত্রে আর মুভ দুইটাই হবে না। তো অডিওটা চাচ্ছি না, ডিলিট করে দিলাম। এটার ক্ষেত্রে বা দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক, এবার এই দুইটা অডিও আমার আলাদা হয়ে গেছে। তাহলে দেখেন, আর প্লাস মাইনাস করলে আপনার এই টাইমলাইনটা জুম ইন হবে, জুম আউট হবে। এটা হচ্ছে শর্টকাট, আর আপনি এটা দ্রুতও করতে পারেন শর্টকাটের মাধ্যমে। আর যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে এই যে দেখেন নিচের দিকে বাটন দেওয়া আছে, এটা একবার এভাবে ছোটো করো রে, একবার বড় করো রে, এভাবে অনেক টাইম লস হবে। আমি যখন নতুন ভিডিও এডিটর ছিলাম তখন আমি এগুলো এইভাবে টানতাম একবার, ছোটো করতাম একবার, এভাবে অনেক টাইম লস হতো আমার। কিন্তু আমি এখন এটা করি না, আমি কিবোর্ড থেকে প্লাস চাপলে এটা আমার জুম হবে, মাইনাস চাপলে জুম আউট হবে, প্লাস মাইনাস চেপে করি। একইভাবে এই পাশের কর্নারটাও আপনি জুম ইন জুম আউট করতে পারেন। যেমন ভিডিওটা আমার জুম ইন হলো, জুম আউট হলো, এগুলো আপনি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারেন। অডিও লেয়ারটাও জুম ইন জুম আউট করা যেতে পারে, এগুলো আরও শর্টকাটে করা যায়। যদি আমি শিফট প্লাস চাপি তাহলে দেখেন আমার যেটা ভিডিও আছে এটা একবারে জুম ইন জুম আউট হবে, একসঙ্গে দুটাই। আমি যদি হচ্ছে কন্ট্রোল চেপে এটা করি তাহলে শুধুমাত্র ভিডিওরটা হবে। কন্ট্রোল চেপে প্লাস মাইনাস চাপলে শুধুমাত্র ভিডিওরটা হবে, শর্টকাটগুলো বলতেছি। যদি হচ্ছে আপনি অল্টার চেপে করেন তাহলে অডিওরটা হবে। তাহলে শিফট হচ্ছে ভিডিও এবং অডিও একসঙ্গে সাইডের পাশ থেকে জুম ইন জুম আউট হবে, কন্ট্রোল চাপলে ভিডিও হবে, অল্টার চাপলে অডিও হবে, আর প্লাস মাইনাস শুধু প্লাস মাইনাস চাপলে আপনার মেইনলি টাইমটা আপনার ছোটো বড়ো হবে। এই ছিল এটা জুম ইন জুম আউট করা শর্টকাটে। আমি নর্মালি শর্টকাটটাই ইউজ করি, এভাবে করলে আমার মনে হয় টাইম লস হয়। তাহলে আমরা ভিডিও লিঙ্ক আনলিঙ্ক করা শিখলাম। এবার এই ভিডিওগুলো আমরা হচ্ছে কাটবো। আমার মনে হচ্ছে এত বড় সিনের ভিডিও আমার দরকার নেই। যেমন এখান থেকে আসলাম, আমার মনে হচ্ছে এটা 8 বা এটা পুরো ভিডিওটা দেখলাম। আচ্ছা শুরুতেই আপাতত অত ডিটেলসে না যাই, এখান থেকে আমার 6 সেকেন্ড ভিডিওটা হলেই হয়ে যাবে। চলেন আমরা একটা মিউজিকের সাথে কাজ করি, তাহলে আমাদের একটা প্রজেক্টও হয়ে যাচ্ছে আজকে। আমি একটা মিউজিক ডাউনলোড করছি আপনাদের ক্লাসের একটু আগে, এখান থেকে একটা মিউজিক ডাউনলোড করছি। তো এই মিউজিকটাকেও আমি রাইট বাটন ক্লিক করে ক্লাস 2-র ভিতর মিউজিকটা দিয়ে দিচ্ছি। এখানে একটা অ্যাসেটসের ভিতর দেখেন মিউজিক, আমার যে মিউজিক সেই মিউজিকটা এখানে দিয়ে দিলাম। এই জায়গায় মিউজিকটা দিয়ে দিচ্ছি। মিউজিকের ভিতর আলাদা করে আরেকটা ফোল্ডার না ক্রিয়েট করি। ওকে, তো এই মিউজিকটা আমি যদি দেখে আপনাদের শোনাই, এই মিউজিকটা এটা একটা ন্যাচারাল মিউজিক। একটা একটা করে কিন্তু বিট দিচ্ছে। তো এই মিউজিকটাকেই আমি হচ্ছে এই জায়গায় ইম্পোর্ট করব। মিউজিক ফোল্ডারেই এটা আমার আছে। এখন জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। অনেকভাবে ইম্পোর্ট করা যায়। ডাবল ক্লিক করে আপনি যদি এখন মিউজিক ফোল্ডারে যান এখানেও পাবেন। আমরা তো এখন অনেকভাবে ইম্পোর্ট করতে চাই। তো এই মিউজিকটাকে এখানে এনে ছেড়ে দিলাম এই যে মিউজিক ফোল্ডারে। এবার যদি আমি প্লে দেই, আমার দেখেন ভিডিওটার সঙ্গে সঙ্গে এই যে মিউজিকের বিটগুলো দেখতে পাচ্ছি। এখন যদি মনে হয় যেমন এই জায়গায় একটা বিট, এখানে একটা বিট, এই যে এই জায়গায় একটা বিট, এই জায়গায় একটা বিট, আবার এখান থেকে আবার নতুনভাবে বিট শুরু হয়েছে। আমরা যদি চাই মিউজিকের বিটের সঙ্গে সঙ্গে আমার ফুটেজটা চেঞ্জ হোক, এটাও আমরা করতে পারি। এখানে আমি যদি এখন চাই যে অডিও লেয়ারটা বড় করব, তাহলে অল্টার চেপে প্লাস চাপলে দেখেন আমার অডিও লেয়ারটা বড় হয়ে যাচ্ছে।
অডিওটাকে আমি আরও বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। এটা শুরুতে আসলে যখন এখানে বিটটা দিবে তখন এখানে আমি আরেকটা ফুটেজ ইউজ করতে চাচ্ছি। তো এখন এক্সট্রা যে এই ফুটেজটা আছে এটা আমি কিভাবে কেটে ফেলবো? এক্সট্রা যে ফুটেজটা আছে এই ফুটেজটা আমরা কিভাবে কাটবো? নর্মালি আপনার মুভ টুল দ্বারা যে কোনো ফুটেজকেই সিলেক্ট করা যায়, আমার অডিওটাকে বা এটাকে দিয়ে সিলেক্ট করা যায়, এটাকে সিলেকশন টুল বলা হয়। বাট ফুটেজকে কাটার জন্য আমরা যে টুলটা ইউজ করি সেটা হচ্ছে রেজর টুল। এই টুলটা শর্টকাট এখানে দেওয়া আছে সি। আমি যদি এই জায়গায় ক্লিক করি দেখেন আপনার এই ফুটেজটা এখানে কেটে গেছে। আমি আবার সিলেকশন টুলে এসে এটাকে যদি এখন সিলেক্ট করে ডিলিট দেই, এটা ডিলিট হয়ে গেছে। তার মানে এখান থেকে প্লে করলাম, যখন আরেকটা বিট দিচ্ছে সাথে সাথে আমার এখানে কোনো ভিডিও নাই, সেহেতু এখানে ব্ল্যাক হয়ে চলে আসছে। তাহলে এই ভিডিওগুলো আমি একসঙ্গে সিলেক্ট করে এভাবে টেনে একসঙ্গে জোড়া লাগাই দিতে পারি, কিংবা এই ফাঁকা অংশে ডিলিট দিলেও এগুলো একসঙ্গে জোড়া লেগে যাবে, এটাও করতে পারেন। কিংবা রাইট বাটন ক্লিক করে রিপল ডিলিট এখানেও ক্লিক করতে পারেন, যেটা সুবিধা হয়। আমার কাছে মনে হচ্ছে আমরা যদি জাস্ট ডিলিট বাটন ক্লিক করে এটাই সবচেয়ে সোজা। তাহলে এবার দেখি চললো। একটা গল্প আমরা যদি এটাই দেখি, আমি যদিও যে কোনো একটা মিনি ফুটেজ ইম্পোর্ট করছি, শুরুতেই একটা জঙ্গল দেখাচ্ছে, তারপরে বিটে একটা ছেলে জঙ্গলের মধ্যে প্রবেশ করতেছে। আপনি যদি স্টোরিটা আর কি একটু চিন্তা করেন, যদি এটা এমনি চলে আসছে, দেখতেছে সে, এবার হচ্ছে আরেকটা বিট চলে আসছে, এখানে আরেকটা মিউজিকের বিট দিচ্ছে। এই জায়গায় আমি এই ফুটেজটা রাখবো না। এগুলো শর্টকাটে আরও অনেক কাজ আছে, আমি খুব ডিটেলসে যাচ্ছি না। নর্মালিভাবে এটা আপনি যদি, আমি কিবোর্ড থেকে ডি প্রেস করছি, কিন্তু আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করেন তাহলেও কেটে যাবে। আমি ডি প্রেস করছি, আমি এগুলো সেটিংগুলো চেঞ্জ করে নিয়েছি, আস্তে আস্তে আসবো। আপনাদের জন্য বর্তমানে নর্মালভাবে ডিফল্ট হচ্ছে কন্ট্রোল কে, চাইলে ইনস্ট্যান্ট খাতায় লিখে রাখতে পারেন, ভিডিওতেও থাকতেছে। এখান থেকেও আমি এটা ডিলিট করলাম, আবার এই গ্যাপটা ডিলিট করে দিচ্ছি। তাহলে আসলো একটা প্রথমে জঙ্গল দেখলাম, জঙ্গলের ভিতরে একজন প্রবেশ করতেছে, তারপরের বিটে আরেক দল প্রবেশ করতেছে। এই বিটে আমরা চাইলে আবার আমাদের জঙ্গলটা দেখাইতে পারি যদি মনে হয়। এখানে আমি দেখাইলাম জঙ্গলটার আগের থেকে আলাদা কিছু অংশ দেখাবো, দূর থেকে দেখাই। এই যে এখানে রাখলাম উপরের লাইনে, এটাকে আবার আমি কেটে দিচ্ছি। আপনি রেজর টুল দিয়েও কাটতে পারেন, কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করেও কাটতে পারেন। এটাকে আমি এখান থেকে নিচের দিকে নামাই দিচ্ছি। এই যে এখান থেকে আবার এই ফুটেজটা চলে আসছে, চলতেছে। এবার মেইন মিউজিকটা শুরু হচ্ছে, ঠিক এই জায়গায় আবার এটাকে আমি কেটে দিলাম। তারপর আপনার যে অন্য গল্পগুলো আছে, জঙ্গলের ভিতর অন্যান্য পশু পাখিগুলো দেখানো শুরু হইলো। এখান থেকে একটু আপনি এখন বিটের সঙ্গে সঙ্গে মিক্সিং করে করে আপনি বসাইতে পারেন। আমি দেখি কোথায় বিটের সঙ্গে সঙ্গে মিক্সিং করা যায়। এই যে এই জায়গায় একটা বিট আসতেছে, এই জায়গায় বিট করে করে আমরা এখানে মিক্সিং করব। এটা কেটে ফেললাম, আবার এখানে একটা ভিডিও দেন। এখন আর ভিডিওগুলো আমি র্যান্ডমলিভাবে বসাচ্ছি। তো এখানে দেখেন, এখানে একটা আলাদা মিউজিক আছে। তো এই মিউজিকটা দেখেন, আমি যদি কি করি, সরাসরি এই ভিডিওটা নিয়ে আসি, এই যে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, আগের অডিওটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কি করব, অনেকগুলো প্রসেস আছে, আজকে অতগুলোতে যাচ্ছি না। এটাকে টেনে এটা দেখেন উপরে রাখবেন একটু, তাহলে এই অডিওটা 2 নম্বরে চলে আসবে। রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক, এটা আমার চলে গেল। এবার ভিডিওটা নিচে রাখলাম, আবার এখান থেকে এই যে এখানে আবার একটা বিট দেওয়া আছে এই জায়গায়। আচ্ছা, নর্মালিভাবে গুগল মিটে মিউজিকের সাউন্ডটা আসলে শোনা যায় না, গুগল মিটেরই সমস্যা এটা। আমি যদি হচ্ছে মাইক্রোফোনটা খুব কাছে রাখি তাহলে শোনা যায়। এই জায়গায় একটা বিট দেওয়া আছে, আমি এই জায়গায় আবার ভিডিওটা কেটে দিলাম। আমি তারপরে একটু পরে আপনার মাইক্রোফোনটা কাটে রেখে দিচ্ছি। আমি এটা 20 সেকেন্ডের মতো একটা ভিডিও তৈরি করব। জঙ্গল টাইপের আর ভিডিও কি আছে, যাক আমি র্যান্ডমলিভাবেই বসাচ্ছি। এবার এটা দেই এখান থেকে, এই জায়গায় একটা বিট মনে হচ্ছে,
এই জায়গায় এটা কেটে দিলাম, এরপর এটাকে বসাইনি, এটাকেও আনলিঙ্ক করে দিই, এখান থেকে আনলিঙ্ক, এই ভিডিওটাকেও এখানে বসিয়ে দিলাম। আর এখানে আমি আপাতত শেষ করে দিচ্ছি 20 সেকেন্ডের মধ্যে। শেষ করাটার এন্ডিংটা আরও ভালো করা যায় যেহেতু ফার্স্ট, এটা আমি এখানে আপাতত শেষ করছি। দুটাকে ধরেই আমি এখানে ডি চাপলাম, আপনাদের কন্ট্রোল কে কিংবা এখানে ব্লেড দিয়ে বা রেজার টুল দিয়েও আপনি এটাকে কেটে ফেলতে পারেন। তো এখন আমি যদি টোটাল ভিডিওটা দেখি, এই 20 সেকেন্ডে আমরা কি তৈরি করলাম, আমি প্লে করতেছি মাইক্রোফোনটা স্পিকারের কাছে রেখে, স্পেস বাটন চাপলেই প্লে হচ্ছে। এইটুক ভিডিও আমরা আজকে তৈরি করে ফেলছি 20 সেকেন্ডের। তাও একটু বলে দিই, আপনি যদি শেষের দিকে একটু স্মুথনেস আনতে চান, অনেকগুলো উপায় আছে। শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, ভিডিওতে দিলে ভিডিও, অডিওতে দিলে অডিও, এইটুক শেষের অংশটুকু সিলেক্ট করে কন্ট্রোল ডি, তাহলে দেখবেন ভিডিওটা মিলাই গেল। তো আমরা একটা ছোট্ট ভিডিও তৈরি করে ফেলছি। চলেন এই ভিডিওটাকে আমরা এখন এক্সপোর্ট করি। এটাকে আমরা নর্মাল ভিডিও প্লেয়ারে প্লে করার জন্য কিভাবে এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম, একটু পরপর প্রজেক্টটা আবার সেভ দিয়ে নিন, কন্ট্রোল এস শর্টকাট। কারেন্ট চলে গেলে বা প্রজেক্ট হ্যাং করলে সমস্যায় পড়বেন। নর্মালি শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম, এই যে এডিট থেকে এক্সপোর্ট এখানেও আসতে পারেন কিংবা কন্ট্রোল এম। এখন আপনি কি টাইপের এক্সপোর্ট করবেন, এখানে অনেক সেটিং আছে, এতগুলো এখন বলতে গেলে আপনাদের মাথা ওলটপালট হয়ে যাবে। আপনারা এখানে প্রিসেট থেকে আপাতত এই যে হাই কোয়ালিটি 1080p, 4K চাইলে 4K, বাট আমরা সিকোয়েন্সটা 1080p ক্রিয়েট করছি। 1080p সিকোয়েন্স দিয়ে যদি আপনি 4K এক্সপোর্ট করেন, 4K ঠিকই হবে, কিন্তু আসলে বাস্তবে ভিডিওটা ফেটে যাবে। আপনি যদি 4K সিকোয়েন্স ক্রিয়েট করেন তাহলে ঠিক আছে। তো আমরা ফুল এইচডি সিকোয়েন্স ক্রিয়েট করছি, তো ডিফল্টভাবে এখান থেকে ফুল এইচডিটা সিলেক্ট করে রাখবেন। তো এখন এটা ভিডিওটা কোথায় এক্সপোর্ট করবেন দেখাই দিই। আমরা ডেস্কটপ থেকে ক্লাস 2 এই যে রেন্ডার, এখানে এটার শেষে আমি লিখে রাখলাম এটা হচ্ছে আমার ভার্সন 1 এক্সপোর্টের। বিকজ আপনার যত থিঙ্কিং করবেন তত ভিডিওটা ভালো হইতেই থাকবে। তখন এরপরে ভার্সন 2, ভার্সন 3, এরপরে জাস্ট এক্সপোর্ট বাটনে যদি ক্লিক করি তাহলে আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এটা আপনার পিসির উপর নির্ভর করবে। আমার পিসি যথেষ্ট হাই কনফিগারেশনের, ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। আমি যদি এখন সেই ফোল্ডারে যাই, এখান থেকে এই রেন্ডার, এটা এখন নর্মাল যে কোনো ভিডিও প্লেয়ারে প্লে হবে। আবার এখন প্লে দিচ্ছি। তো মিউজিকের সঙ্গে এবার মিউজিকটা শোনা গেছিল, আমাকে যে কেউ রিপ্লাই করবেন প্লিজ। অল্প। আচ্ছা, তো মিউজিকটা যখন বিট হচ্ছিল সেই সময় একটা করে ফুটেজগুলো চেঞ্জ হচ্ছিল, তাই না? জি। এক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগতেছিল। আমরা যদি যখন তখন শুধু ফুটেজগুলো চেঞ্জ করতাম তাহলে কিন্তু ওটা দেখতে ভালো লাগতো না। সো ওটা চিন্তা করতে হবে কোনটার সঙ্গে কোনটা করলে আমরা চেঞ্জ করব। আমরা যদি আজকে ক্লাসের সব টপিকগুলো একটার পর একটা আসি, আমরা কি কি শিখলাম? ফাইল ম্যানেজমেন্ট শিখে গেছি, ওই যে ফোল্ডারগুলো কীভাবে তৈরি করব। আচ্ছা, প্রথম লাইনটা তো বললাম। ফাইল ইম্পোর্ট করা জানি। ফাইল ইম্পোর্ট বলতে ভিডিও, অডিও, ইমেজ সবগুলাই। আপনি যদি এখন এখানে একটা লোগো ইম্পোর্ট করতে চান, ডাবল ক্লিক করে লোগোই দিয়ে দেন। আমি এখানে আমার একটা ক্লায়েন্টের লোগো যদি এখানে ইউজ করি, আইকন এটা দিলেও হয়, যে টেনে এখানে ভিডিও লেয়ারের উপরে দিয়ে দিলাম, এই যেটা চলে আসছে। এটা ডাবল ক্লিক করে এই কর্নারে দিলেই মুভমেন্ট করলে এই যে কর্নারে চলে আসলো। আপনারা যদি লোগো দিতে চান তাহলে পুরো ভিডিওতে লোগো চলে আসবে। এটা এখন ইমেজ বা যে কোনো কিছু আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারেন, যে কোনো কিছু। ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা ফাইল ইম্পোর্ট করা জানি, টাইমলাইন জানি, কাস্টমাইজ শর্টকাট এটা আজকে যাচ্ছি না, চাপ হয়ে যাবে, যদিও সময় আছে। আপনারা কি নিতে পারবেন? আমি কাস্টমাইজ শর্টকাটে যাব। যারা যারা মনে হচ্ছে যে নিতে পারবেন তারা হাত তুলেন। শুরু থেকে অনেকগুলো জিনিস কিন্তু বলছি। ওকে, একজন বলছেন নিতে পারবেন, দুইজন।
ওকে, নিতে পারবেন বলছেন, ঠিক আছে। আমি এবার তাহলে আমি এই কাস্টমাইজ শর্টকাটের বিষয়টাতে যাই। কাস্টমাইজ শর্টকাট হচ্ছে নিজের মতো করে শর্টকাটগুলো সেট করে নেওয়া। আমি আমার মতো করে শর্টকাটগুলো সেট করে নিছি, যেই বিষয়গুলো আমরা বেশি পারি, সেই বিষয়গুলো বেশি দরকার হয়, সেগুলোকে আপনি আপনার মতো করে শর্টকাটগুলো সেট করে নিতে পারেন। যেমন দেখেন, আমি যখন এখানে ভিডিওটা কেটে ফেলতেছি, আমি যদি আমার কিবোর্ড থেকে ডি প্রেস করি, ভিডিওটা দেখেন এখানে একটা স্প্লিট হয়ে গেছে। এখন দেখেন, আমি যদি এটা করতে চাই, এপাশে মাউসটা একবার নিয়ে গেলাম, ব্লেড বা রেজর টুল ধরো রে, তারপর এখানে একটা ক্লিক করো, তারপর মুভ করে এখানে আসো, আমার 4-5 সেকেন্ড চলে গেল। অথচ আমি জাস্ট কিবোর্ড থেকে যখন ডি বাটনটা প্রেস করতেছি, তখনই কিন্তু আমার ভিডিওটা কেটে যাচ্ছে। এটা দ্রুত হচ্ছে না? হ্যাঁ, দ্রুত হচ্ছে। তো এই চেঞ্জিংগুলোকে আপনার শর্টকাটের মাধ্যমে চেঞ্জ করতে পারেন। তো এইটা চেঞ্জটা আমি দেখাচ্ছি। যেমন আপনি শর্টকাট চেঞ্জের জন্য এডিট থেকে দেখেন কিবোর্ড শর্টকাট, এখানে আসার পর আপনি যে শর্টকাটগুলো অলরেডি সেট করা আছে এখানে দেখতে পারেন, আর এখানে পুরো শর্টকাটগুলো চেঞ্জ করা যায়। আমি যেমন দেখি অ্যাড এডিট, এটাকে আমরা যে কাটলাম এটাকে বলে অ্যাড এডিট। এই যে এখানে দেখেন আমি ডি দিয়ে দিছি, আপনি এখানে ডাবল ক্লিক করে একাধিক শর্টকাটও ইউজ করতে পারেন। আমি এখানে এখন কন্ট্রোল কে দেই, এই যে কন্ট্রোল কে কিন্তু দিয়ে দিছি, এটাকে আমি ওকে করে দিলাম। এখন যদি আমি এখানে কন্ট্রোল কে প্রেস করি, দেখেন তাহলে এটা কেটে যাচ্ছে। তার মানে আপনি আপনার মতো করে শর্টকাটগুলো সিলেক্ট করতে পারছেন। তো কন্ট্রোল কেতে আমি এটা রাখবো না, তো এখানে সার্চ করতেছি অ্যাড, এই কন্ট্রোল কেটাকে ডিলিট করে দিলাম। তো এটা এখন আর কাজ করবে না। এখন একইভাবে যেমন প্রজেক্টটা আমি এখানে 1 নম্বরে রাখলাম, আমি যদি কিবোর্ড থেকে 1 প্রেস করি প্রজেক্টে আসবে, 2 প্রেস করলে ইফেক্ট কন্ট্রোলে আসবে, 3 প্রেস করলে আমার সোর্স মনিটরে আসবে। এই 3টা জিনিস আপনার খুবই প্রয়োজন পড়বে। তো এই জিনিসগুলো আপনার ডিফল্ট শর্টকাট আছে শিফট 1, শিফট 2, শিফট 3। তো এইগুলো আপনি চেঞ্জ করবেন কিভাবে? নর্মালভাবে দেখেন প্রজেক্ট কার ভিতর আছে, উইন্ডোর ভিতর। এখান থেকে দেখেন এই যে প্রজেক্ট উইন্ডোর ভিতর এই যে মার্ক দেওয়া আছে। তো এটা কোথায় পাবেন? এডিট, কিবোর্ড শর্টকাট, আপনি দেখেন অ্যাপ্লিকেশন, যদি আমি আসি এই যে প্যানেলস থেকে দেখেন যে কোনো জায়গায় ওটা পেয়ে যাবেন, কিংবা আপনি ডাইরেক্ট এখানেও সার্চ করতে পারেন। আমি যদি প্রজেক্ট লিখে সার্চ করি, নিচে আসি এই যে দেখেন প্রজেক্ট চলে আসছে। আমি কি দিয়ে রাখছি 1, কিবোর্ড থেকে 1 চাপলে ইনস্ট্যান্ট আমি প্রজেক্ট চলে যাচ্ছি। ইফেক্ট কন্ট্রোল খুবই প্রয়োজন পড়বে আপনার। আমি দূর থেকে আসবো, ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করব, অনেক সময় লাগবে। এগুলো শর্টকাট সাধারণত প্রো লেভেলের মানুষরাই ইউজ করে। আমি বলতেছি না আমি প্রো, বাট আমি যখন আগে কাজ করছিলাম 8-10 বছর ধরে যারা কাজ করছিল তাদেরকে আমি এই টাইপের নিজেদের মতো করে যে প্রশ্ন নিচ্ছি, নিজেদের মতো করে শর্টকাটগুলো তৈরি করছে। আপনাকে যে এই শর্টকাটগুলো ইউজ করতে হবে এর কোনো মানে নাই। আপনি যেভাবে দ্রুত কাজ করতে পারেন সেভাবে শর্টকাটগুলো নিতে পারেন। আমি যেগুলো দেখাচ্ছি আমার ক্ষেত্রে মনে হয় আমি এগুলো দিয়ে দ্রুত কাজ করতে পারি, মনে হয় কি পারিও। সো এই শর্টকাটগুলো দিয়ে দিচ্ছি। এরপরে ইফেক্ট কন্ট্রোল, এই যে দেখেন ইফেক্ট কন্ট্রোল, এখানে আমি আগেরটা ডিলিট করে 2 দিয়ে দিছি। তো আমি যখনই 2 চাপি এই যে সাজায় রাখছি 1 প্রজেক্ট, 2 ইফেক্ট কন্ট্রোল, 3 সিকোয়েন্স। এগুলো তো যদিও আপনাদের এখনও ক্লাসে আসেনি, তো এগুলো যখন যেটা চাপবো তখন সেটাতে চলে আসতেছি। একইভাবে যখন আপনি যেটা প্রয়োজন আপনাদের মতো করে শর্টকাটগুলো মডিফাই করে নিতে পারেন। জি, কেউ একজন হয়তো প্রশ্ন করতে চাচ্ছিলেন, সম্ভবত জুয়েল ভাই। না ভাই, এমনি চাপ লেগে গেছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা শর্টকাটের বিষয়টাও শিখে গেলাম। ভবিষ্যতে আপনার যেভাবে শর্টকাট সেট করার ইচ্ছা বা দ্রুত মনে হচ্ছে এটা করতে পারেন। আর আমার শর্টকাটের স্টাইলটা কি, ডান হাতে মাউস, বাম হাতে শর্টকাট, অর্থাৎ মাউস ছেড়ে গিয়ে শর্টকাট ধরবো, আমার আবার টাইম লস হচ্ছে। এটা মনে করবেন না যে এই যে 2 সেকেন্ড 3 সেকেন্ডের জন্য এত কি কাজ, দেখবেন যে এগুলো দিন শেষে আপনার অনেক টাইম বাঁচায় তুলবে। সো ডান হাতে মাউস, আর শর্টকাটগুলো যেমন ডি চাপতেছি আমি কিবোর্ড থেকে ডি, আমার এপাশে হাতটা ডির উপর বসানোই থাকে। ডি চাপলে আমার এটা কাটিং হয়ে যাচ্ছে ভিডিওটা, বিকজ কাটিং তো আপনাকে লাগবেই। ডি চাপলে আমার এখন দেখেন ডিফল্ট শর্টকাট কি বলছিলাম বলেন দেখি, আপনাদের ডিফল্ট ভিডিও কাটিংয়ের জন্য শর্টকাট কি দেওয়া আছে বলেন, যে কেউ একজন দ্রুত বলেন। কন্ট্রোল কে। থ্যাংক ইউ। এদিক থেকে এইভাবে দ্রুত বলবেন একসঙ্গে সবাই। আপনারা এইভাবে চুপ করে থাকলে হবে? তাহলে আমি কীভাবে বুঝলাম যে আপনার ক্লাসে মনোযোগী কিনা? নাহলে কিন্তু পরের ক্লাস থেকে সবাইকে আমরা একসঙ্গে অন করে ক্লাস করবো, আসলে
ঘুরে বেড়াচ্ছেন না ক্লাস করতেছেন? আমি বলছিলাম যে আপনাদের গত ক্লাস, আমি কি আপনাদের জন্য সিরিয়াস হব, না হচ্ছে আপনারা সব আমরা সবাই বড়, যে যার মতো করে ক্লাস করলে করলো, না হলে নাই, ওই ফিলে যাব? আমি কিন্তু চাই যে আপনারা আসলে শিখেন। আমাকে দ্রুত উত্তর করবেন। ডিফল্ট দেওয়া আছে কন্ট্রোল কে, সো আমি কিবোর্ড থেকে এক হাতে কন্ট্রোল কে চাপতে সময় লাগবে না। কেটা আবার কোথায়? এই মাথা থেকে ওই মাথায়। কন্ট্রোল কে এক হাতে চাপতেও কঠিন, তাহলে ডি চাপাটা সহজ না? হ্যাঁ সোজা। জি। তাহলে এইভাবে শর্টকাটগুলো নিজেরাই তৈরি করতে পারেন, আর না যদি না নিজেরা তৈরি করতে পারেন তাহলে আমাকে অনুসরণ করতে পারেন। ওকে, এটা ছিল কাস্টমাইজ শর্টকাট। সিলেকশন টুল আমরা অলরেডি শিখে ফেলছি। এই যে এটা দিয়ে আমরা যে ভিডিওগুলো সিলেক্ট করতেছি এটাই হচ্ছে সিলেকশন টুল। এটাতে আর কোনো কিছুই নাই। আমরা রাইট যেমন এগুলোতে যেগুলোতে ছোট্ট তীর দেওয়া আছে এগুলোতে ভিতরে কিছু আছে, আর এটাতে আর কোনো কিছুই নাই। তারপরেরটাতে যদি আসি, ওকে, বেসিক ফুটেজ কাটিং। এই যে ফুটেজগুলো কেটে কেটে আমরা একটা বিটের সাথে মিলাইলাম, এটা হচ্ছে বেসিক ফুটেজ কাটিং। বেসিক ফুটেজ কাটতে শিখে গেছি। অডিও অ্যান্ড ভিডিও আনলিঙ্ক করা, ওই যে ভিডিওটাকে রাইট বাটন ক্লিক করে লিঙ্ক করলাম, আনলিঙ্ক করলাম, এটাও এখন আমরা জানি। অটো সেভ, রেন্ডার বা এক্সপোর্ট করা, এটা আমরা অলরেডি জানি। অটো সেভটা দেখাই দিই। আমাকে পার্সোনালি অটো সেভ ভালো লাগে না, আমি একটু পরপরই অটো সেভ দিই। আমার কন্ট্রোল এস চাপা অভ্যাস হয়ে গেছে বলতে পারি, কন্ট্রোল এস চাপা অভ্যাস হয়ে গেছে, সো আমি অটো সেভ দিই না, বাট এখানে হয়তো অন করা আছে। ফাইল প্রিফারেন্স, এটা হচ্ছে এডিট থেকে প্রিফারেন্স, একটু শুধু হ্যালো, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। যেখানে ছিলাম আমরা, এডিট থেকে এখান থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে দেখেন এই যে অটো সেভ লেখা আছে। অটো সেভটা শুরুতেই রাখছি কেন আপনাদের, ওই যে বললাম সিকোয়েন্সটা এমনভাবে সাজানো যেটার পরে যেটা দরকার। যদি চান অটোমেটিকলিভাবে সেভ হোক তাহলে এটা মার্কটা অন করে দিবেন, কত মিনিট পর পর হবে লিখে দিবেন, এটাই অটো সেভ। তো আমার ডিফল্ট হয়ে 15 মিনিট দেওয়া আছে, আমি তুলে দিলাম, আমাকে এটা ভালো লাগে না। আর না হলে দেখবেন যে প্রজেক্টের এখানে এই যে অটো সেভের জন্য এই যে হাবিজাবি ফোল্ডার ক্লিয়ার হওয়া শুরু করে দিচ্ছে, এই যে ভিতরে আরও প্রজেক্ট চলে আসছে। যদি অটো সেভ অন করা হয় তাহলে এগুলো অনেক ফোল্ডার চলে আসে প্রজেক্টের ভেতরে, আর যদি অটো সেভ না অন করা হয় তাহলে এগুলো আসবে না। তাহলে ডিলিট করে দিলে একটা তেমন একটা সমস্যা নেই, প্রজেক্টটা যদি আমি ক্লোজ করি তাহলেও ডিলিট হয়ে যাবে। মূলত এটা আমার মেইন প্রজেক্ট। তবে এগুলো রাখা ভালো, আমি আপনাদের ডিলিট করে দিতে বলতেছি না, এগুলো রাখা ভালো। এগুলো রাখা কেন ভালো, হুট করে যদি আপনার বাইরের প্রজেক্টটা কোনো ক্রমে ক্রাশ হয়ে যায়, ভিতরের যে আমরা ফাইলটা দেখলাম সেগুলোও ওপেন করা যায়, এই জন্য এগুলো রাখা ভালো। এটা আপনারা রাখতে পারেন। ওকে, তাহলে অটো সেভও আমরা দেখে ফেলছি। তো যদি আমরা বলতে চাই এখানকার পার্ট 2 এর 2 নাম্বার ক্লাসের আমরা সব কিছুই এখন জানি। এখন আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, প্রশ্নের পরে হচ্ছে উত্তর দেওয়ার পরে আমি হোমওয়ার্কে চলে যাব। আজকের ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন? ওকে, অর্ণব দাস ভাই, ওকে বলেন। স্যার, যখন আমরা দুটো কি তিনটে ফুটেজ একটার পর একটা অ্যাড করছি, তো সেইখানে যখন চেঞ্জ হচ্ছে সেটা হঠাৎ করে একটা চেঞ্জ চলে আসছে, কিন্তু আমরা যখন ভিডিওগুলো দেখি তো সেইখানে দেখি যে একটা স্মুথনেস আছে দুটো ফুটেজের চেঞ্জ যখন চেঞ্জ হচ্ছে। ওকে, তো সেই জিনিসটা কিভাবে হবে? আচ্ছা থ্যাংক ইউ, খুবই ভালো একটা প্রশ্ন করছেন। এই বিষয়টা আসলে আপনাদের 4 নাম্বার ক্লাসে রাখা হয়েছে, যেটাকে বলা হয় ট্রানজিশন। সো আমি 4 নাম্বার ক্লাসেই দেখাইতে যাচ্ছি। জাস্ট যদিও আপনি বললেন আমি শর্টকাটটা দেখাই দিই। এই দুইটা ফুটেজের মধ্যখানে আপনি যদি সিলেক্ট করে শিফট ডি প্রেস করেন, আচ্ছা এটা মেইনলি এখনো নেয়নি শর্টকাটটা, যদি নেয় হ্যাঁ এটাতে নিচে শিফট ডি প্রেস করেন তাহলে যেমন দেখেন এটা এখন এই যে স্মুথ একটা চান্স হচ্ছে। আপনি হয়তো এটার কথা বলতেছিলেন। হ্যাঁ স্যার। শিফট ডি প্রেস করেন এটা দিয়ে, তাহলে একটা স্মুথ চেঞ্জ চলে আসবে। আমি নিজেও চাচ্ছি না এখানে স্মুথ চেঞ্জিংটা আসুক, বাট আপনি যদি চান তাহলে এখানে শিফট ডি দিতে পারেন। আমি ডিটেলসে যাচ্ছি না, এটা আমাদের 4 নাম্বার ক্লাসে আছে। আপাতত চাইলে শিফট ডি প্রেস করে ইনস্ট্যান্ট আপনি ইউজ করতে পারেন, ওটাকে আমরা ট্রানজিশন বলতেছি। ওকে ওকে, হ্যাঁ সাইদ ভাই বলেন। স্যার আপাতত আমাদের কোন কোন সফটওয়্যার ইনস্টল দেওয়া লাগবে? আচ্ছা, আপাতত আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা ইনস্টল দিলেই ভালো, এটা দিলেই এনাফ। বাট আপনি যদি ফটোশপ ইলাস্ট্রেটর না জানেন, এই দুটো ইনস্টল দিয়ে প্রিমিয়ার প্রোর পাশাপাশি ইউটিউব থেকে এই দুটো শেখা শুরু করতে পারেন, যদি খুব ভালো অ্যাডভান্স কোয়ালিটির ভিডিও আপনি এডিট করতে চান।
ওকে, জি বলেন। মঈনুদ্দিন ভাই বলেন। আমরা অবশ্য আপনার কথা শুনতে পাচ্ছি না। না, আপনার কথা শোনা যাচ্ছে না। দেখেন মাইক্রোফোনটা নতুন করে সেট করা যায় কিনা আরেকটু। আচ্ছা, এর মধ্যে মনে হয় কেটে কেটে আসতেছে। মেসেজে প্রশ্ন করছেন সব ক্লাস আমি নিব কিনা। ইনশাল্লাহ সব ক্লাস আমি, আল্লাহ বাঁচিয়ে রাখলে, সম্ভবত সুস্থ থাকলে আপনাদের ক্লাস আমি নিব। আচ্ছা, আর ক্লাসের দিক থেকে যে কোনো বিষয়ে এই জিনিসটা ইমপ্রুভ করলে ভালো হইতো, এভাবে ক্লাসটা নিতে ভালো হইতো, আপনারা আমাকে একবারে ফ্রিলি সাজেশন দিতে পারেন। বা যদি যে কোনো অভিযোগ আপনারা আমাকে ক্লাস সম্পর্কে যে আমি কি মনে করব এমনটা না মনে করে আমাকে অনায়াসে বলতে পারেন। বা এইভাবে করলে ভালো, এভাবে করলে ভালো হয়, আমাকে জানাবেন। ওইটা যদি সবার পক্ষ থেকে মনে হয় যে না ঠিক আছে, আমরা সেভাবেই আগাবো। ভাই যেটা বেটার হয় আপনার ওইভাবেই করান, যাতে সবাই শুরু থেকে শিখতে পারে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে আপনাদের হোমওয়ার্কে চলে যাচ্ছি। দেখেন এখানে ফুটেজ কাটিং অ্যান্ড মেকিং এ সিম্পল ভিডিও, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। অর্থাৎ আমি যেভাবে কাটলাম এভাবে আপনারা ভিডিও কেটে কেটে একটা গল্প তৈরি করবেন মিনিমাম 1 মিনিটের। এই গল্পের আইডিয়াটা আপনার হতে হবে, ইউনিক একটা আইডিয়া হতে হবে। যেমন এখানে আমি অনেকটা জঙ্গলের একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি। তারপরে যে একটা ফুল শুধুমাত্র জঙ্গল নিয়ে দেখাচ্ছি, পশু পাখি নিয়ে দেখাচ্ছি, এমনটা অর্থ আসতেছে না। আপনি এখন হতে পারে বাংলাদেশ নিয়ে একটা ভিডিও তৈরি করছেন, এখন হতে পারে কেউ পশু পাখি নিয়ে ভিডিও তৈরি করছেন, এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি ভাই করবেন। আপনার স্ক্রিন কি অফ? জি বলেন। স্ক্রিন কি অফ করে রাখছেন? না, অফ রাখেনি তো, দেখা যাচ্ছে আমার এখানে দেখাচ্ছে। অন্যান্য মনে হয় দেখতে পাচ্ছেন। জি দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। তো আমার হচ্ছে এই টাইপের একটা ভিডিও আপনারা তৈরি করবেন, যে কোনো একটা নিশ নিয়ে মিউজিকের সাথে সাথে। এখন মিউজিক কোথায় এখন পাবো? মনে হয় অফ হয়ে গেছে হ্যাঁ, এখন অফ করে স্ক্রিনটা। দিচ্ছি আমি ইচ্ছা করে। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে মিউজিক কোথায় পাবো। এখন যদি বলি মিউজিক কোথায় পাবো, আমি যে মিউজিকটা ইউজ করছি আজকের ক্লাসে যে বিষয়গুলো আমি দেখাইছি সবগুলো আমি হচ্ছে আমাদের এখান থেকে, এই যে ক্লাস 1 কই গেল, ক্লাস 1, এই যে এখানে ক্লাস 1-এই আমি এখানে আপলোড করে দিয়ে দিচ্ছি আজকে যেগুলো আমি করছি মিউজিকটা সহ। আর আপনারা মিউজিক চুজ করতে পারেন, ইউটিউব থেকেও চুজ করতে পারেন। যেহেতু ফেসবুক গ্রুপও দিব, সেক্ষেত্রে কপিরাইটের বিষয়টা আমি ওইভাবে দেখতেছি না, বাট পরবর্তীতে কিভাবে কপিরাইট ফ্রি আমরা মিউজিক পেতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা হচ্ছে ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করতে পারেন। ইউটিউব থেকে আমরা অডিও ভিডিও ডাউনলোড করতে পারি না এমন কেউ কি আছেন? নাহলে আমি দেখাই দিচ্ছি। কে পারেন না হাত তোলেন, লজ্জা আবার করিয়েন না। আচ্ছা, তাহলে আমরা সবাই পারি, তাহলে আমি যাচ্ছি না কিন্তু আর কিভাবে করা যেতে পারে। ঠিক আছে, তাহলে মিনিমাম ভিডিও কত মিনিটের? 1 মিনিট। 1 মিনিটের। এটা তো স্যার শুধু ইউটিউবে অ্যাপের মধ্যে ডাউনলোড হয়। আচ্ছা, তো ইউটিউবে যে কোনো ব্রাউজার থেকে কীভাবে ডাউনলোড করেন দেখেন। প্রশ্ন করার জন্য ছোট্ট বিষয় হলে লজ্জা করিয়েন না। ধরে নেন আমি এই ভিডিওটা ডাউনলোড করব। You guys spam. দেখেন আমার এখানে ডাউনলোড দিস ভিডিও অলরেডি চলেই আসছে। এটা হচ্ছে আমি একটা সফটওয়্যার ইনস্টল করছি, এটার নাম হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এই সফটওয়্যারটা যদি ইনস্টল করেন তাহলে হচ্ছে আপনি এটা ভিডিও, যে কোনো ভিডিও এইভাবে ডাউনলোড দিস ভিডিও চলে আসবে। আর যদি এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল না করতে চান তাহলে কি করবেন, এখানে দেখেন ব্রাউজারের এর পরে ডটের আগে ছোট হাতের 2টা পি দিবেন।
পি দিয়ে ইন্টার। এবার ওই ভিডিওটা ডাউনলোডের অপশন চলে আসবে। একটু ওয়েট করেন, এই যে ভিডিওটা ডাউনলোড চলে আসছে। অডিও নিতে চাইলে অডিও, ভিডিও নিতে চাইলে ভিডিও। আই থিঙ্ক এখন তো ডাউনলোড করতে পারবো, কি মনে হচ্ছে সাইদ ভাই? ইনশাল্লাহ পারবো। যদি কোনো কিছু নাই করতে চাই, ব্রাউজারে You guys spam me. পিছনে ডটের আগে ছোট হাতের দুইটা পি দিয়ে ইন্টার প্রেস করলেই ভিডিও ডাউনলোডের অপশন চলে আসবে। পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা। যেটাই দরকার শুধুমাত্র একটা ক্লিক করলেই হয়ে যাবে। এটা দিই, Safety. This is a এটা দরকার। এখানে হচ্ছে ইর পরে ছোট হাতের দুইটা পি আর হচ্ছে ইন্টার। এখনই ডাউনলোডের অপশন চলে আসছে। যে কোয়ালিটি দরকার, এই যে 2K দরকার, 2Kও ডাউনলোড করতে পারতেছেন। এই যে একটু আগে কোয়ালিটি নিয়ে আলোচনা করলাম, এখন আপনারা এগুলো নিয়ে ক্লিয়ার না? কোয়ালিটিগুলো আমি 720-এর নিচে, জি। 720-এর নিচে কিন্তু আমি আসিনি। স্ক্রিন অফ নাই ভাই, আপনি একটু লিফট নিয়ে আবার জয়েন করেন। আমি আসলে 720 থেকে বলছি। 480 ভিডিও এখন আর কেউ দেখে না। মিনিমাম নর্মাল যে ল্যাপটপ সেগুলোও 720, নর্মাল যে স্মার্টফোন সেগুলোও 720। 400 এগুলা এখানে আসলেই আপনার ভিডিওগুলো ফেটে যায়। সো এগুলো হচ্ছে আগে, অনেক আগে ইউজ করা হতো। আপনাদের স্মরণ আছে যখন আমরা বাটন মোবাইলগুলো ইউজ করতাম, এখনও অনেকে ইউজ করে, ওগুলাতে কিন্তু এই যে 144 এই ভিডিওটা চলতো, 144 পিপি মোবাইলের জন্য এই ভিডিওগুলো ইউজ করা হতো। তখন যখন আস্তে আস্তে নর্মাল অ্যান্ড্রয়েডগুলো আসলো, তখন 480, 360 এগুলো চলা হতো। এগুলো অনেক আগের ভার্সন। এখন চলতেছে 1080, কয়দিন পর 1080ও চলবে না। এর 4K থাকলে 4Kও চলে আসতো। যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি আপনি ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। মিউজিক দরকার হলে মিউজিক, এটাই আপনার যে কোনো। আমি চাইবো যে এক একজন এক একটা নিয়ে গল্প তৈরি করেন যে কোনো টপিকে, আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দেখান, আর আমি আমার মিউজিকটা ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাচ্ছে। আর যেভাবে হোক আর কি হোমওয়ার্কটা কমপ্লিট করার চেষ্টা করবেন, যেহেতু পরের ক্লাস আস্তে আস্তে এখনও অনেক দিন বাকি আছে। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাই। জি ভাই বলেন ভাই। স্যার ভিডিও কোথায় আপলোড দিব? গ্রুপে নাকি মেসেঞ্জার? না, ভিডিও আপলোড দিবেন হচ্ছে আমাদের ফেসবুক এই গ্রুপটাতে। আইডি সহ দিলে ভালো হয়, আপনাদের আইডি সহ এইখানে পোস্ট করবেন। এটা হচ্ছে আপনাদের, ওকে। আমি হচ্ছে আপনাদের নামগুলো রাখতেছি। আজকে আমাদের তারিখ 1 তারিখ, ওকে। 1 2 করে রাখতেছি। দেখেন আমি কিন্তু এ পাশের 4 রাখবো না, আমি আপনাদের আইডি নাম্বারটা রাখবো। আর একটু জুম করে দিই, এই যে এখান থেকে 1 এটা রাখবো, ওকে। 1 রাকিব ভাই আছেন? 2 মাইক্রোফোন না থাকলে হাত তুলিয়েন। 3 অনন্তর ভাই আছেন? Present, sir. 4 জি স্যার। ওকে। 5 আচ্ছা 5 আছেন। 6 ইয়েস। 7 জি স্যার। 8 9 ইয়েস ভাই। 10 ইয়েস স্যার। ওকে। আচ্ছা আমাকে স্যার না বললেও হবে, ভাই বললেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকের ক্লাস শেষ করব जी ইনশাল্লাহ। আমরা মনে হয় ক্লাস শেষ করতে পারি, আমরা পরের ক্লাসে দেখা হবে। আর যে কোনো প্রবলেমে পড়লে ইনস্ট্যান্ট পরের ক্লাস ভাই ক্লাস কি রাতেই আপলোড দেবেন না কালকে? আমি ক্লাস এখনই আপলোড দিয়ে দিব। আই থিঙ্ক 10 মিনিটের মধ্যেই ক্লাসটা আপলোড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমার এখানে আপলোড হতে 1 মিনিটও লাগে না আর কি, ইন্টারনেট স্পিড এতই থাকে আর কি। যেটা বলতেছিলাম, যে কোনো সমস্যায় যদি পড়েন স্ক্রিনশট নিয়ে বা স্ক্রিন রেকর্ড করে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। আমরা যারা পারবো তারা রিপ্লাই করব, আর আমি তো আছি। স্যার ভাই আজকের ভিডিওটা গ্রুপে দিয়ে দিয়েন তো আচ্ছা আমরা দেখে। আচ্ছা আমি একটু দেখাই দিই, এটা বারবার প্রতিদিন গ্রুপে দেয়া সবার জন্য ঝামেলাপূর্ণ। এটা কোথায় থাকবে, এই যে এখানে দেখেন, আমাদের ফেসবুক গ্রুপে ফিচারডে আসবেন,
এখানে আসার পর দেখেন এই যে দেয়া আছে অল ক্লাস ভিডিওস, এই লিঙ্কে ক্লিক করবেন। আমার এখানে অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে বিকজ আমার এই ইমেলে অ্যাক্সেস নাই, আপনাদের ইমেলে অ্যাক্সেস আছে। যে ইমেলে আপনার রেজিস্ট্রেশন করছেন ক্লাসের সেই ইমেল দিয়ে এটা ঢুকবেন, বা এখান থেকে সাইন ইন, এখান থেকে অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেবেন যে ইমেলটা দিয়ে আপনার ক্লাসের অ্যাক্সেস আছে। এটা দিয়েও নাই, তাহলে এখানে আমাদের ক্লাস ভিডিওটা এই লিঙ্কটাতে একটু পরে পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্লাস ভিডিও এখানে চলে আসবে। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? জি অর্ণব ভাই বলেন। স্যার আগের দিন বলেছিলেন যে আমাদের ক্লাসের টাইম চেঞ্জ হতে পারে, সেটার কি কোনো সম্ভাবনা আছে? আচ্ছা, আপনাদের টাইমটা চেঞ্জ না করে অন্য একটা ব্যাচের টাইমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, সো আপনাদের ব্যাচ টাইম চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। আপনাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে ওই ব্যাচটার থেকে, কারণ 8টার দিকের টাইমটা সবচেয়ে একটা পারফেক্ট টাইম হিসেবে ধরা হয়। তো আপনার যেহেতু ভিডিও এডিটিংয়ের ব্যাচ, সেহেতু চিন্তা করা হলো আপনাদের ব্যাচের টাইমটা চেঞ্জ না করে অন্য ব্যাচটারই চেঞ্জ করে দেওয়া হোক। ওকে স্যার। আচ্ছা ভাই একটা জায়গায় একটু সমস্যা ছিল আমাদের নামাজের টাইমটা নিয়ে। আচ্ছা, এশার নামাজ তো জি ভাই। এই জন্য গ্যাপটা দেওয়া হয় না। মাগরিবের নামাজের ক্ষেত্রে 6টার দিকে হলে সেই সময় আসলে দেয়া হয়। জামাতের ক্ষেত্রে এক্ষেত্রে হয়তো মানে একটু নিজের থেকেই পড়ে নিতে হবে, বা ওই সময় আপনি একটু দ্রুত পড়ে চলে আসতে পারেন, যেহেতু রেকর্ডিংগুলোও থাকতেছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।